আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? কমেন্টে জানিয়ে দাও। বরাবরের ন্যায় আজকে বাংলা ক্লাস নিয়ে হাজির হয়েছি আমি জিলানী হোসেন জয়। ছুটির পর দীর্ঘদিন পর আমি বাংলা ক্লাসটি নিয়ে হাজির হয়েছি। আজকের ক্লাসটি কাদের জন্য প্রযোজ্য? এইচএসসি 26 তারিখ থেকে তোমাদের পরীক্ষা শুরু হতে যাচ্ছে। এরপর ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ও সেকেন্ড টাইম যারা রয়েছে তাদের জন্য আজকের ক্লাসটি সমানভাবে প্রযোজ্য। শুরুতেই আমি জানতে চাইবো আমার ভয়েস ক্লিয়ার আছে কিনা এবং পিছনের স্লাইড স্পষ্ট বোঝা যাচ্ছে কিনা, একটু কমেন্টে ঝটপট জানিয়ে দাও। এবং প্রত্যেকেই নিজেদের টাইমলাইনে এই ক্লাসটি শেয়ার করে রাখো। আমিও আমার জায়গা থেকে শেয়ার করছি, তোমরা প্রত্যেকেই নিজেদের টাইমলাইনে শেয়ার করে রাখবা। এবং ক্লাসের পিডিএফটা যদি পেতে চাও তাহলে সঠিক উত্তর দিবে এবং 5 জন করে বন্ধুকে মেনশন করবে আর শিক্ষামূলক 2 থেকে 3টা গ্রুপে শেয়ার করে দিবে। আমি 1 মিনিট পর ক্লাসটি শুরু করব। তোমরা প্রত্যেকেই জানিয়ে দাও সবকিছু ঠিকঠাক আছে কিনা, শোনা যাচ্ছে কিনা, এবং কে কোন জেলা থেকে আমাদের ক্লাসটিতে যুক্ত হয়েছে সেটাও জানিয়ে দিবে। আজকের ক্লাসে 150টি প্রশ্ন রাখা হয়েছে, যেটা সকল বোর্ডের জন্য সমানভাবে প্রযোজ্য। এবং এই ক্লাসটি থেকে তোমরা একাডেমিক এবং অ্যাডমিশন, অর্থাৎ যারা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবে বা সেকেন্ড টাইম প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য কিন্তু প্রযোজ্য। আমরা 74 জন যুক্ত হয়েছি। 100 প্লাস হইলে আমি মূল ক্লাসটি শুরু করব। এবং আজকের ক্লাসে যে প্রশ্নগুলো রাখা হয়েছে এবং যে ব্যাখ্যাগুলো প্রদান করা হবে সেগুলো সম্পূর্ণ হচ্ছে আমাদের বাংলা বিচিত্রা বই থেকে নেওয়া। এবং অতি দ্রুত আমাদের বাংলা বিচিত্রা যে নতুন সংস্করণ আছে সেটা কিন্তু বাজারে বের হবে, তোমরা লাইব্রেরি থেকে সংগ্রহ করে নিবে। আমরা 106 জন আছি, আমরা মূল ক্লাসটি শুরু করি। তাহলে দেখো, প্রথম প্রশ্নটি এখানে পরিভাষা থেকে এসেছে। বাংলা ভাষায় ব্যবহৃত বিদেশি শব্দের ভাবানুবাদমূলক প্রতিশব্দকে পরিভাষা বলা হয়। তাহলে এখানে দেখো বলা হয়েছে ম্যানস্ক্রিপ্ট এর বাংলা পরিভাষা কোনটি, একটু ঝটপট জানিয়ে দাও। এবং এই পরিভাষা থেকে তোমাদের যারা এইচএসসি 25 আছো তোমাদের কিন্তু 10টা মার্ক এখানে আছে, 15টা আসে, 10টা তোমাদেরকে লিখতে হয়। সেক্ষেত্রে যেগুলো গুরুত্বপূর্ণ আমরা কিন্তু আমাদের এই পেজে পোস্ট করব, সেগুলো পড়ে নিবে। আমরা 145 জন আছি, প্রত্যেকেই শেয়ার করে রাখি। এরপরে বলা হয়েছে নিচের কোন শব্দটি অপপ্রয়োগের দৃষ্টান্ত নয়। দেখো, পরীক্ষার হলে যারা তোমরা হচ্ছে একাডেমিক আছো তারা এখান থেকে তো হুবহু কমন পাবেই। আর যারা হচ্ছে এইগুলো যেহেতু এমসিকিউ আকারে বানানো হয়েছে সেক্ষেত্রে এই যে 9 শব্দটি কিন্তু দেখেই নিবে তোমরা। খেয়াল করো এখানে ম্যানস্ক্রিপ্ট, তাহলে এখানে কি হচ্ছে? পাণ্ডুলিপি। সঠিক উত্তর কি হবে বলো তো? পাণ্ডুলিপি হবে। কোন ক্লাস এটা? এইচএসসি 25, 26 এবং ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ও সেকেন্ড টাইম ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য আজকের ক্লাসটি। নিচের কোন শব্দটি অপপ্রয়োগের দৃষ্টান্ত নয়? তাহলে এখানে দেখো বাহুল্যতা, এখানে অপপ্রয়োগ রয়েছে। শুধুমাত্র, শুধু বলবো বা মাত্র বলবো যে কোনো একটা, কিন্তু এখানে শুধুমাত্র, চাহিদা মাত্র একসঙ্গে ব্যবহার করা যাবে না। এখানে অশ্রু জল, অশ্রু মানেই তো জল, পরবর্তীতে বা জল, এটা দেখো অপপ্রয়োগ। তাহলে এখানে বলেছে অপপ্রয়োগের দৃষ্টান্ত নয় কোনটি, সেক্ষেত্রে হবে নির্দোষ হবে, এটি সঠিক উত্তর। আর এখানে কি হবে? পাণ্ডুলিপি হবে। পরের প্রশ্নগুলো দেখো। বলা হয়েছে হলরোধ শব্দটি কিভাবে গঠিত হয়েছে? নিচের কোনটি যৌগিক বাক্যের দৃষ্টান্ত? তোমাদের কোনটি সরল বাক্য, কোনটি জটিল, কোনটি যৌগিক বাক্য, কোনটি অস্তিবাচক, কোনটি নেতিবাচক, প্রশ্নবাচক বাক্য কোনগুলো, এগুলো থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসবে। তাহলে দেখো, এই যে হলরোধ শব্দটি কিভাবে গঠিত হয়েছে, সেটা উপসর্গ, সন্ধি, প্রত্যয় নাকি বিভক্তি যোগে? দেখো, প্রশ্নটি হচ্ছে বরবাদ। বরবাদ শব্দের, এটি কিন্তু খুলনা বিশ্ববিদ্যালয়ে 2023-24 সেশনে এসেছিল। তাহলে বরবাদ শব্দের বর, এটা কোন ধরনের উপসর্গ? এটা এসেছিল ফার্সি। ঠিক তেমনই ভাবে হলরোধ শব্দটি তোমাদের এইচএসসি 25 যারা একাডেমিক আছে তাদের একটা প্রশ্ন আসতে পারে কোনটির। দেখো, আমরা 182 জন আছি, কিন্তু একটা রিয়াক্টও অনেকে দেয়নি, অথচ শেয়ারও করেনি। ক্লাসটি যে কতটা গুরুত্বপূর্ণ 26 তারিখ পরীক্ষা দিয়ে এসে বুঝবা। আর হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি পরীক্ষা যখন সার্কুলার দিবে তো কিছুদিন পর, তখন বুঝতে পারবো কতটা গুরুত্বপূর্ণ এটা। হার একটি শব্দ, এই হারের আগে যদি আমরা অপর যুক্ত করি তাহলে কি হবে বলতো? প্রহার। যদি আমরা বি যুক্ত করি কি হবে? বিহার হবে। তারপরে যদি সমযুক্ত করি তাহলে কি হবে? সমহার। যদি উপযুক্ত করি তাহলে কি হবে বলতো? উপহার। তাহলে এখানে খেয়াল করো, এই যে বি আছে, সম আছে, পর আছে, উপ আছে, এগুলো উপসর্গ।
এগুলোর আলাদা কোনো অর্থ নাই, নিজস্ব কোনো অর্থ নাই, কিন্তু কোনো শব্দের পূর্বে বসে অর্থ তৈরি করছে। ঠিক তেমনই ভাবে দেখো হর রোজ, এই হর শব্দটি রোজ শব্দের আগে যুক্ত হয়ে একটা নতুন শব্দ গঠন করেছে। সেক্ষেত্রে এটা কি হবে বলতো? উপসর্গ যোগে হবে, উপসর্গ যোগে। বাংলা উপসর্গ কয়টি? মনে রাখবে বাংলাদেশের জনসংখ্যা বেশি, বাংলা উপসর্গ বেশি হবে 21টি, আর তৎসমবায় সংস্কৃত উপসর্গ কয়টি হবে? 20টি হবে। এরপরে বলা হয়েছে নিচের কোনটি যৌগিক বাক্যের দৃষ্টান্ত, অর্থাৎ কম্পাউন্ড সেন্টেন্স যেখানে যোজক থাকে আর অব্যয় থাকে। যোজক এবং, আর, কিন্তু, সুতরাং, নতুবা, নচেত, বরং, এই যোজকগুলো বা অব্যয়গুলো যদি থাকে তখন সেটা কি হবে বলতো? তখন সেটা তোমার যৌগিক বাক্য হবে। এবং যৌগিক বাক্যের মধ্যে মনে রাখবা অনেক সময় যোজক দেখো বিরাম চিহ্ন যোজকের মতো কাজ করে। বিরাম চিহ্ন যেগুলো আছে সেগুলো কিসের মতো কাজ করে বলতো? বিরাম চিহ্ন যোজকের মতো কাজ করে। তাহলে 4টা অপশনের মধ্যে দেখো আমি তাকে দেখতে চাই, এখানে কোনো যোজক বা অব্যয় নাই। মেয়েটি ধীরে ধীরে হাঁটছে, এখানেও নাই। তিনি পণ্ডিত কিন্তু বিনয়ী নন। আরেকটা বলেছে যদিও সে দরিদ্র তবুও সে সৎ। খেয়াল করে এখানে যদিও তবুও রয়েছে, তাহলে যেখানে সাপেক্ষ সর্বনাম থাকবে একটা আর একটার উপর কি থাকবে বলতো? নির্ভরশীল। যেমন যখন তখন, সে যে, যারা তারা, যদিও তবুও, এই যে সাপেক্ষ ভাব এখানে বোঝাচ্ছে, তখন সেটা জটিল বাক্য হবে। জটিল বা মিশ্র, যে দুইটাই থাকে জটিল। এরপর দেখো তিনি পণ্ডিত কিন্তু বিনয়ী নন, তাহলে এখানে যোজক এই যে এবং, কিন্তু, আর, সুতরাং, নতুবা, নচেত। তাহলে সঠিক উত্তর এখানে কি হবে বলতো? এই যে তিনি পণ্ডিত কিন্তু বিনয়ী নন, আর এখানেও হবে উপসর্গ যোগে। পরের প্রশ্নটি, কুহেলি শব্দের অর্থ কি? এটা প্রত্যেকেরই পারার কথা। কুহেলি শব্দের অর্থ কি? তার এই পরে মনে কবিতা থেকে কিন্তু শব্দার্থ থেকে তোমাদের একটা বা দুইটা কোশ্চেন থাকবে, এখানে একটু ঝটপট জানিয়ে দাও যে সঠিক উত্তর কি হবে। তাহার কুহেলি শব্দের অর্থ কি? তাহলে দেখো কুহেলি শব্দের অর্থ এখানে জানাও। এরপরে দেখো যদি বলা হয় বেমক্কা, বেমক্কা শব্দের অর্থ কি? তাহলে সেখানে কি হবে? স্থান বহির্ভূত বা অসঙ্গত। স্থান বহির্ভূত বা কি হবে? অসঙ্গত। এরপর আসতে পারে নিধাগ, নিধাগ শব্দের অর্থ কি? সেক্ষেত্রে কি হবে? গ্রীষ্ম হবে। কি হবে? গ্রীষ্ম। আর এখানে বলেছে কুহেলি শব্দের অর্থ কি? সেক্ষেত্রে হবে কুয়াশা। আরেকটি আছে উত্তরী শব্দের অর্থ কি? উত্তরী শব্দের অর্থ সেক্ষেত্রে হবে চাদর। উত্তরী শব্দের অর্থ চাদর। আরেকটা দেখো অর্ঘ্য বিরোচন, অর্ঘ্য বিরোচন শব্দের অর্থ পূজার উপকরণ হবে। কি হবে? এখান থেকে তোমরা একটা কমন পাবে। আরেকটি দেখো যদি আসে কিংবদন্তি শব্দের অর্থ কি? এই দেখো তোমরা জ্ঞানমূলক অংশে বা হচ্ছে তোমাদের এমসিকিউ অংশে এখান থেকে কমন পাবেই পাবে। সেক্ষেত্রে এখানে বলা আছে বেমক্কা শব্দের অর্থ স্থান বহির্ভূত বা অসঙ্গত, কুহেলি শব্দের অর্থ কুয়াশা, উত্তরী শব্দের অর্থ চাদর, অর্ঘ্য বিরোচন এটা পূজার উপকরণ হবে, আর কিংবদন্তি শব্দের অর্থ জনশ্রুতি। কি হবে? জনশ্রুতি। আর নিদাগ শব্দের অর্থ গ্রীষ্ম। নত্যবিধি অনুসারে কোনটি শুদ্ধ? পূর্বাহ্ন বানান, এখানে পূর্বাহ্ন বানান দেখো এখানে কি হবে? হয় ন, নিচে ন হবে। আর নিচে যখন ন থাকে তখন সেটা মধ্যাহ্ন ন হয়। আর মধ্যাহ্ন বানানটা এখানে দেখো মধ্যাহ্ন বানান হবে হয়াযুক্ত ন। নটা হচ্ছে উপরে হবে, ন যখন উপরে থাকে তখন সেটা কি হবে? তোমার দন্তান্ন হবে। আর এখানে লণ্ঠন, এটা ঠিক আছে, কারণ টবর্গীয় ধ্বনি তৎসম শব্দে কি বসে? মধ্যাহ্ন ন বসে। কাণ্ড আছে, ঘণ্টা আছে, লুণ্ঠন আছে, এগুলো। পরের প্রশ্নগুলো দেখো, কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস আর রক্তকরবী কোন জাতীয় গ্রন্থ? এই দুইটা থেকে দুইটাই আসার সমূহ সম্ভাবনা রয়েছে। দুইটা প্রশ্নই কোনো না কোনো বোর্ডে আসবে এবং তোমরা হচ্ছে এটা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতেও পাবে, হুবহু কমন পাবে। তাহলে দেখো কোনটি রবি ঠাকুরের উপন্যাস? শেষ লেখা। এই প্রশ্নটা এমন আসে যে শেষের কবিতা, আমি উত্তর বলেই দিচ্ছি, শেষের কবিতা যদি উপন্যাস হয় তাহলে শেষ লেখা কোন ধরনের সাহিত্যকর্ম? এটা কিন্তু প্রশ্ন এসে থাকে, বারবার আসে যে শেষের কবিতা যদি উপন্যাস হয় তাহলে শেষ লেখা এটা কোন জাতীয় সাহিত্যকর্ম? রক্তকরবী এটা হচ্ছে উপন্যাস তো হবে না, নাটক। আরেকটা নাটক আর গল্প গ্রন্থের মধ্যে কোনটা হবে সেটা একটু জানাও। নাটক আর গল্প গ্রন্থের মধ্যে কোনটা হবে? তোমাদের ভুল যাক, সমস্যা নাই, কিন্তু উত্তর করতে থাকো, ভুল যাক। তাহলে এখানে শেষের কবিতা হবে, এটা গল্প গ্রন্থ হবে। এরপরে দেখো পরের প্রশ্নটি দেখো,
অপরিচিতা থেকে 3 থেকে 4টা প্রশ্ন রেখেছি, এখান থেকে এর বাইরে আর পড়া লাগবে না। যেমন সানাই, ঢোল ও কাশি এই 3 প্রকার বাদ্যযন্ত্রে সৃষ্ট ঐকতান বাদনকে কি বলা হয়? আরেকটি বলেছে আসর জমাতে অদ্বিতীয় কে ছিল? আসর জমাতে অদ্বিতীয় কে ছিল জানাও। তাহলে দেখো সানাই, ঢোল ও কাশি এই 3 প্রকার বাদ্যযন্ত্রে সৃষ্ট ঐকতান বাদনকে বলা হয় রসন চৌকি। কি বলা হয়? রসন চৌকি বলা হয়। তারপরে আসর জমাতে অদ্বিতীয় কে ছিল? অপরিচিতা গল্পটি উত্তম পুরুষের জবানিতে লেখা, স্বয়ং বক্তাই হচ্ছে উত্তম পুরুষ এবং কোন পত্রিকায় প্রকাশিত হয়? সবুজ পত্র। এটা কিন্তু আসতে পারে। আর আসর জমাতে অদ্বিতীয় কে ছিল বলতো এখানে? দেখো হরিশ ছিল। এরপরে দেখো যদি বলা হয় অনুপমে পিস্তুত ভাই, সেক্ষেত্রে হচ্ছে বিনোদা আছে এখানে। আর আসর জমাতে অদ্বিতীয় হরিশ ছিল। পরের প্রশ্নটি, বিলাসী গল্পে সমাজচিত্রে প্রধানত কোন দিকটি ফুটে উঠেছে? খুবই গুরুত্বপূর্ণ, উত্তর করতে থাকো। আর এখানে দেখো উদ্দীপকটা এমন ছিল যে দুর্ঘটনায় আহত করিমকে রক্ত দিতে হরিশঙ্কর এগিয়ে এসেছিল বা হরিশঙ্কর রক্তটা দিয়েছিল। তাহলে উদ্দীপকের হরিশঙ্কর বিলাসী গল্পের কোন চরিত্রের সাথে তুলনীয়? উদ্দীপকে এমন ছিল একজন দুর্ঘটনায় আহত হয়েছে, তার রক্ত দেওয়ার জন্য একজনকে একজন রক্ত দিয়ে সাহায্য করেছিল। ওই হরিশঙ্কর উদ্দীপকে হরিশঙ্করের সাথে বিলাসী গল্পে কোন চরিত্রের সাথে তুলনীয়, এটা জানতে চাওয়া হয়েছে। তাহলে দেখো বিলাসী গল্পে সমাজচিত্রে প্রধানত ফুটে উঠেছে জাতিভেদ প্রথা। হবে কি হবে? জাতিভেদ প্রথা। এবং এখান থেকে আরেকটা অপশনটা এমনও থাকতে পারে, 2 মানব মানবীর অসাধারণ প্রেমের মহিমা। 2 মানব মানবীর অসাধারণ প্রেমের মহিমা প্রকাশিত হয়েছে। 2 মানব মানবীর অসাধারণ প্রেমের মহিমা প্রকাশিত হয়েছে বা জাতিভেদ প্রথা, এটি কিন্তু এখানে উত্তর হবে। আর উদ্দীপকে হরিশঙ্কর বিলাসী গল্পে এখানে হবে বিলাসীর সঙ্গে তুলনীয় হয়েছে, বিলাসীর সঙ্গে, যেহেতু রক্ত দিয়ে তাকে সাহায্য করেছিল। পরের প্রশ্ন, বিলাসী গল্পের জীবন প্রবাহে উঠে এসেছে কোনগুলো? এটা অভিন্ন তথ্যভিত্তিক বা ভূপতি যেগুলো বলা হয়, এখান থেকে হুবহু কমন পাবে তোমরা। তাহলে বলো যে বিলাসী গল্পে আমরা দেখতে পাই এখানে জাতিভেদ প্রথা বা এখানে 2 মানব মানবীর অসাধারণ প্রেমের মহিমা ফুটে উঠেছে। তাহলে যৌতুক প্রথা এখানে আছে, কুসংস্কার আছে, ধর্মীয় গোড়ামি আছে। 3টা থেকে তোমার যৌতুক প্রথা এটা অপরিচিতার মধ্যে ফুটে উঠেছে, এটা হবে না। আর বাকি 2টা হবে, এই কুসংস্কার হবে আর ধর্মীয় গোড়ামি হবে। তাহলে সঠিক উত্তর এখানে 2 ও 3 গ হবে। এবং এই প্রশ্নগুলো নেওয়া হয়েছে আমাদের বাংলা বিচিত্রা বই থেকে। তোমরা পরীক্ষা যখন দিবা, পরীক্ষার হলেই বুঝবা যে এই ক্লাসে যে আলোচনা বা যে প্রশ্নগুলো কতটা গুরুত্বপূর্ণ তোমাদের জন্য ছিল। পরের প্রশ্নটি, অতিকায় হস্তি লোপ পাইয়াছে কিন্তু তেলাপোকা টিকিয়ে আছে, এই উক্তিতে কেন জানি মনে হচ্ছে কোন একটা বোর্ডে এটা আসবে। আমি 100% দিয়ে রাখছি এবং ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে এটা পাবে। এতটাই গুরুত্বপূর্ণ এটা। অতিকায় হস্তি লোপ পাইয়াছে বা এটা তোমাদের অনুধাবনমূলক প্রশ্ন হিসেবে আসতে পারে। অতিকায় হস্তি লোপ পাইয়াছে কিন্তু তেলাপোকা টিকিয়ে আছে, এই উক্তিটি ইঙ্গিত করে কি? দেখো বর্ণ হিন্দু সমাজের রীতিনীতি যে প্রতি আছে, সমাজের অলিখিত বিধি ব্যবস্থার যে প্রতি, যে 4টা স্তর আছে, ব্রাহ্মণ সমাজ আছে, শূদ্র আছে, বৈশ্য আছে, তারপরে সমাজের অন্ধবিশ্বাস ও সংকীর্ণতার প্রতি, এই 3টাকে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। এখানে সঠিক উত্তর এই যে ঘ হবে। যারা পরবর্তীতে এসেছো নিজেদের টাইমলাইনে ক্লাসটি শেয়ার করে রাখো, আর তোমার যে বন্ধু বান্ধব আছে তাদেরকে একটু মেনশন করে দাও। পরের প্রশ্ন, কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা কোনটি? এই সাহিত্যকর্ম থেকে আসবে। রবি ঠাকুর এবং কাজী নজরুল ইসলাম থেকে তাদের যে সাহিত্যকর্ম আছে সেখান থেকে আসবে। যেমন এই প্রশ্ন এখান থেকে একটা হুবহু কমন পাবে, যেমন রিক্তের বেদন, শিউলিমালা। রিক্তের বেদন আছে, শিউলিমালা আছে, এরপরে পদ্ম গোখর আছে। রিক্তের বেদন আছে, শিউলিমালা আছে, তারপরে দেখো পদ্ম গোখরা, এগুলো হচ্ছে কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্ম। আর এখানে বলেছে কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা কোনটি? তাহলে পত্রিকা কোনটি হবে? দেখো এখানে তোমার ধূমকেতু আছে, লাঙল আছে আর দৈনিক নবযুগ আছে। ধূমকেতু, লাঙল, দৈনিক, নবযুগ, এই 3টা মনে রাখো। ধূমকেতু, লাঙল, দৈনিক, নবযুগ, এই 3টা। আমার পথ প্রবন্ধে লেখক কাকে দাসত্ব বলেছেন? তোমার নিজের উপর যে আত্মবিশ্বাস আছে, সে আত্মবিশ্বাসে বলিয়ান হয়ে তোমাকে সামনের দিকে অগ্রসর হতে হবে।
এখানে দেখো বলা হয়েছে পরাবলম্বন, মানে যখন তুমি অন্যের উপর অবলম্বন করবে এবং প্রশ্নটা এমনই আসতে পারে কোনটি আমাদেরকে নিষ্ক্রিয় করে ফেলেছে, পরাবলম্বনই আমাদেরকে নিষ্ক্রিয় করে ফেলেছে। অন্যের উপর অবলম্বন করলে তোমার নিজের মধ্যে যে একটা আত্মবিশ্বাস আছে সেটা কিন্তু তোমার আস্তে আস্তে ক্ষয় হয়ে যাবে। তাহলে এখানে সঠিক উত্তর কি হবে? পরাবলম্বন, এটাকে দাসত্ব বলা হয়েছে। পরের প্রশ্ন, আমার পথ রচনায় কাজী নজরুল ইসলাম কিসের চেয়ে অহংকারকে ভালো বলেছেন? যারা জানো আর কি, যা পড়া আছে আগে, তারা একটু উত্তর করো। আমি তো সবগুলো উত্তর বলেই দিচ্ছি, তোমরা একটু উত্তর করো। ভুল যাক, সমস্যা নাই, ভুল থেকেই তো শিক্ষা গ্রহণ করবা। এই ভুল থেকে এক সময় দেখবা তোমার ভুলের পরিমাণ কমে গেছে। তাহলে দেখো এখানে আমার পথ রচনায় কাজী নজরুল ইসলামের কিসের চেয়ে অহংকার? তাহলে দেখো এখানে মিথ্যা বিনয়ের চেয়ে অহংকারের পৌরুষ অনেক ভালো বলেছেন। এরপর আমার পথ প্রবন্ধে কাজী নজরুল ইসলাম নিজেকে নিজের ক্ষেত্রে তুলনা করেছে কিসের সঙ্গে? তিনি বলতে চেয়েছে সমাজে যে প্রচলিত নিয়ম কানুন আছে সেগুলো যদি তুমি পাল্টাতে চাও তাহলে সমাজ রক্ষকদের তুমি হচ্ছে আক্রমণের শিকার হবে, তবুও তোমাকে থেমে থাকা যাবে না, তোমার পথে তোমাকে অগ্রসর হতে হবে। তিনি সবসময় সাম্যবাদী চেতনায় কিন্তু উজ্জীবিত ছিল। এখানে তাহলে হবে কর্ণধার হবে, পথ প্রদর্শক হবে, কান্ডারি হবে, তিনটাই হবে। সঠিক উত্তর হবে ঘ। আর এখানে হবে মিথ্যা বিনয়। পরের প্রশ্ন, আমার পথ প্রবন্ধে কাজী নজরুল ইসলাম নিজেকে চেনা বলতে কি বুঝিয়েছে? দেখো এখানে নিজের সত্যকে চেনা, হ্যাঁ এটা তো হবে। এরপর নিজের আমিত্বকে চেনা, আমিত্ব মানে কি ওই যে ইগো টাইপ, এটা কিন্তু না। আমিত্ব মানে এখানে দেখো তোমার নিজের উপরে একটা তোমার একটা আলাদা একটা বিশ্বাস তোমার থাকবে, আত্মবিশ্বাস থাকবে। আর নিজের ধন সম্পদকে চেনা, এটা হবে না। তাহলে সঠিক উত্তর হবে এখানে 1 ও 2 হবে। অভিশাপ রথের সারথি, এটা তোমাদের অনুধাবনমূলক প্রশ্নেও আসতে পারে, এমনকি এমসিকিউ প্রশ্ন হুবহু আসতে পারে যে অভিশাপ রথের সারথি বলতে এই আলোচ্য বাক্যের তাৎপর্য কি? তাহলে দেখো এখানে সত্যের অনুরাগী হতে হবে, তোমাকে স্পষ্টভাষী হতে হবে এবং সমাজ পরিবর্তনকারী হতে হবে। সমাজে যে প্রচলিত নিয়ম কানুন রয়েছে সেগুলো তোমাকে পরিবর্তন করতে হবে যদি তোমার কাছে সেটা অন্যায় মনে হয়। তাহলে এখানে সঠিক উত্তর হবে কি? ঘ হবে। যারা পরে যুক্ত হয়েছো নিজেদের টাইমলাইনে ক্লাসটি আরেকবার শেয়ার করে রাখো। আর পিডিএফ যারা পাবে, কার কার পিডিএফ লাগবে সেটা কমেন্টে জানাও। পরের প্রশ্ন, এটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো অস্তিত্ববাদের মূল কথা কি? অস্তিত্ববাদের মূল কথা কি এটা জানাও। এবং 100+ আছো কিন্তু অনেকে রিয়াক্টও দাও না, জাস্ট ক্লাসটা দেখে যাচ্ছ। এটা রিয়াক্ট দাও, একটা শেয়ার করো, এটা তোমার কর্তব্য। অস্তিত্ববাদের মূল কথা কি? এরপরে বলেছে আমাদের বিশ্বাস মুক্ত বুদ্ধির সহায়তায় সুপরিকল্পিত পথেই কল্যাণময় পৃথিবী রচনা সম্ভব। কথাটি কি বলেছেন? এই দুইটা প্রশ্ন থেকে তোমরা দুইটাই কমন পেয়ে যেতে পারো, যে কোনো বোর্ডে কমন পাবেই পাবে। তাহলে দেখো অস্তিত্ববাদের মূল কথা হলো ব্যক্তি মানুষের অস্তিত্বকে স্বীকৃতি দান, ব্যক্তি মানুষের অস্তিত্বকে স্বীকৃতি দান। বাংলা প্রথম আর দ্বিতীয় পত্র একটা পূর্ণাঙ্গ সাজেশন ভিত্তিক ক্লাস কিন্তু আজকে তুমি পাচ্ছ। এরপর বলেছে আমাদের বিশ্বাস মুক্ত বুদ্ধির সহায়তায় সুপরিকল্পিত পথেই কল্যাণময় পৃথিবী রচনা সম্ভব। তাহলে এই উক্তিটি ছিল হচ্ছে আবুল ফজলের মানব কল্যাণ থেকে নেওয়া হয়েছে, আবুল ফজলের মানব কল্যাণ থেকে। আবুল ফজল ছাত্র জীবনে কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল? এরপরে বলেছে যে সমাজের ক্ষুদ্রতম ইউনিট কোনটি? জানাও। কিছুদিন পরই পরীক্ষার, মাত্র 7 থেকে 8 দিন আছে, তারপরে যদি এত সহজ প্রশ্ন উত্তর না করতে পারো। আবুল ফজল ছাত্র জীবনে কোন আন্দোলনে? সেক্ষেত্রে হবে দেখো এখানে বুদ্ধির মুক্তি আন্দোলন, এবং আরেকটা পত্রিকা মনে রাখবে, এখানে শিক্ষা পত্রিকার কথা মনে রাখবে, শিক্ষা পত্রিকা। সমাজের ক্ষুদ্রতম ইউনিট কোনটি? সমাজের ক্ষুদ্রতম ইউনিট হচ্ছে পরিবার। এটা কিন্তু মানব কল্যাণ প্রবন্ধ থেকে কিন্তু নেওয়া হয়েছে। তুমি অধম তাই বলি আমি উত্তম হইব না কেন, উক্তিটি কার? এরপরে বলেছে আবুল ফজলের মতে মানব কল্যাণ কোনটি? তাহলে দেখো এই যে তুমি অধম তাই বলি আমি উত্তম হইব না কেন, এই উক্তিটি হচ্ছে তোমার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আছে। এরপরে দেখো আবুল ফজলের মতে মানব কল্যাণ কোনটি? মানুষের সার্বিক, এই যে গ নম্বর অপশনটা দেখো, মানুষের সার্বিক মঙ্গলের প্রয়াসই হচ্ছে এই যে মানব কল্যাণ। পরের প্রশ্নটি, লেখকের দৃষ্টিতে মানব কল্যাণ হতে পারে না, সেটা হচ্ছে সম্পর্ক রহিত হবে, বিচ্ছিন্ন হবে এবং স্বয়ম্ভু। এই স্বয়ম্ভু শব্দের অর্থ হচ্ছে যে নিজেই
নিজেই সৃষ্টি হয়ে থাকে, অন্যের সাহায্য লাগে না। তাহলে এখানে সঠিক উত্তর হবে লেখকের দৃষ্টিতে মানব কল্যাণ হতে পারে, সম্পর্ক রহিত হতে পারে, বিচ্ছিন্ন হতে পারে এবং স্বয়ম্ভু হতে পারে। সঠিক উত্তর হবে ঘ। তারপর মানব কল্যাণ হলো, এখানে দেখো বলেছে দান খয়রাত করা, স্বাবলম্বনের পথ দেখানো, আর একটা বলেছে মানুষের মর্যাদা বৃদ্ধি করা। তাহলে মানব কল্যাণ এটা হচ্ছে দান খয়রাত করা, এটা কখনোই হবে না। সঠিক উত্তর হবে 2 ও 3 হবে, গ হবে। স্বাবলম্বনের পথ দেখানো আর মানুষের মর্যাদা বৃদ্ধি করা, এই দুইটা। পরের প্রশ্ন, মাসি পিসি গল্পটি প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়? খুবই গুরুত্বপূর্ণ এটি। মাসি পিসি গল্পটি প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়? ঝটপট জানাও। এরপরে মাসি পিসি গল্পে কোন রোগটি মহামারী অন্তর্ভুক্ত, এবং অন্তর্ভুক্ত বানানটিও গুরুত্বপূর্ণ, এটা কিন্তু বিগত বছরে এসেছে অনেকবার, বানান অংশে তোমাদের এটা আসতে পারে। অন্তর্ভুক্ত, তারপর আছে তোমাদের হচ্ছে অন্তর্নিহিত, এই বানানগুলো। তাহলে এখানে দেখো মাসি পিসি গল্পটি প্রথম প্রকাশিত হয় পূর্বাশা পত্রিকায়। কোন পত্রিকায়? পূর্বাশা। আর যদি অপরিচিতা বলতো সেক্ষেত্রে তোমার হচ্ছে সবুজ পত্র হতো। আর মাসি পিসি গল্পে কোন রোগটি মহামারী আকার ধারণ করেছে? সেক্ষেত্রে কি হবে? কলেরা। এরপর মাসি পিসি গল্পে শেষ পর্যন্ত ঔজ্জ্বল্য লাভ করেছে কোনটি? যে ঔজ্জ্বল্য বানান এখানে দেখো, যখন জয় ব ফলা, বর্গীয় জ ব ফলা থাকবে তখন তার অর্থ হয় যে জল জল করা, আর যখন ব ফলা থাকবে না তখন তার অর্থ হবে পানি হবে বা জল। তাহলে এখানে মাসি পিসি গল্পে শেষ পর্যন্ত ঔজ্জ্বল্য লাভ করেছে কোনটি? আর শালটি কি কাঠের তৈরি? এটা আসতে পারে এই প্রশ্নটি। শালটি কি কাঠের তৈরি? খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। তাহলে দেখো এখানে শেষ পর্যন্ত ঔজ্জ্বল্য লাভ করেছে মাসি পিসির যে বুদ্ধিদীপ্ত প্রতিরোধ। মাসি পিসি দেখো তারা নারী হয়ে সাহসী যে বুদ্ধিদীপ্ত প্রতিরোধ, তার মধ্যে তাদের দুইজনের মধ্যে কিন্তু লক্ষ্য করা গিয়েছে। আর শালটি হচ্ছে এখানে তাল বা শাল কাঠের তৈরি ছোট নৌকা, তাল বা শাল কাঠের তৈরি নৌকাকে বুঝিয়েছে। পরের প্রশ্নটি, দিবারাত্রি কাব্য কার লেখা? দিবারাত্রি কাব্য আছে পদ্মা নদীর মাঝি আছে, এটা হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের। কি কি? দিবারাত্রি কাব্য আছে পদ্মা নদীর মাঝি, এগুলো মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা। রেইনকোট গল্প থেকে কেমন প্রশ্ন আসতে পারে? রেইনকোট গল্পে ভীতু নুরুদার সাহসী হয়ে ওঠার মূল কারণ কি? খুবই গুরুত্বপূর্ণ, 3 স্টার দিয়ে রাখছে, এটা আসতে পারে। এবং রেইনকোট গল্পের রেইনকোট 1995 সালে প্রকাশিত হয়, এবং কোন গ্রন্থে? মনে রাখবা, জাল স্বপ্ন স্বপ্নের জাল, জাল স্বপ্ন স্বপ্নের জাল এই গ্রন্থে প্রকাশিত হয়। আর এখানে বলেছে যে এই সাহসী হয়ে ওঠার বা প্রশ্নটি এমনও আসতে পারে যে রেইনকোট গল্পে রেইনকোট কিসের প্রতীক? সেক্ষেত্রে কি হবে? এই যে উষ্ণতা, সাহস ও দেশপ্রেম। কি হবে? উষ্ণতা, সাহস ও দেশপ্রেম। আর এখানে হবে মানিক বন্দ্যোপাধ্যায়। 35 নম্বর উত্তর একটু নিজেরা করো। আর 36 নম্বর বলেছে পাকিস্তান বাঁচাতে হলে স্কুল কলেজ থেকে শহীদ মিনার হটাতে হবে, এই নিবেদনটি কে করেছিল? এবং প্রশ্নটি এমনও ছিল যে এটি হচ্ছে পাকিস্তানের শরীরের কাঁটা, কোনটিকে বলা হয়েছে? শহীদ মিনারকে শরীরের কাঁটা বলা হয়েছিল। তাহলে রেইনকোট গল্পে রেইনকোট বহন করেছে, এখানে হবে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট। দেখো এখানে মুক্তিযুদ্ধের যে চেতনা আছে সেটি। এরপরে হচ্ছে বলেছে পাকিস্তান, এখানে উক্তিটি ছিল প্রিন্সিপাল। ভুল যাক, অনেকে উত্তর দিচ্ছ আবার হচ্ছে কেটে দিচ্ছ, ভুল যাক, সমস্যা নাই, উত্তর করতে থাকো। চিলেকোঠা সেপাই, চিলেকোঠা সেপাই উপন্যাসটি কার লেখা? রেইনকোট মূলত এটা কিসের প্রতীক সেটা বলা হয়ে জানতে চাওয়া হয়েছে। তাহলে দেখো চিলেকোঠা সেপাই আছে, এরপর হচ্ছে দুধে ভাতে উৎপাত আছে, দোজকের ওম আছে, এগুলো হচ্ছে আখতারুজ্জামান ইলিয়াসের। চিলেকোঠা সেপাই, দুধে ভাতে উৎপাত, দোজকের ওম, এগুলো হচ্ছে আখতারুজ্জামান ইলিয়াসের। আর এখানে বলা হয়েছে রেইনকোট মূলত এটা কিসের প্রতীক? দেখো মুক্তিযুদ্ধের প্রেরণার প্রতীক হবে, প্রতিবাদ ও সাহসের প্রতীক, এটাও হবে। আরেকটি বলা হয়েছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক, অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক। তাহলে এখানে সঠিক উত্তর হবে কি? ঘ। 3-এর 35-এর কি হবে? 38-এর এখানে ডি, ঘ হবে। মুক্তিযুদ্ধের প্রেরণার প্রতীক এবং মুক্তিযুদ্ধের শেষ পর্যায়কে কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে, এবং প্রতিবাদ ও সাহসের প্রতীক বটে, আর অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে প্রতিরোধের প্রতীক। পরের প্রশ্ন, রেইনকোট গল্পটির শিক্ষণীয় দিক কি? মানে এই গল্পটি পড়ার পর তুমি কি কি বিষয় শিখতে পেরেছো বা অনুধাবন করতে পেরেছো? সেটা হচ্ছে মুক্তিযুদ্ধের স্বরূপ, সাধারণ মানুষের মুক্তিযুদ্ধের চেতনা, আর পাক বাহিনীর নির্যাতন। এখানে 3টাই সঠিক উত্তর।
পরের প্রশ্নটি, রেইনকোট গল্পে ভীতু প্রকৃতি নুরুল হুদা মুক্তিযোদ্ধা শ্যালকের রেইনকোট গায়ে দেওয়ার পর তার মধ্যে কি কি সঞ্চারিত হয়? দেখো, তার মধ্যে উষ্ণতা সঞ্চারিত হয়, এরপর তার মধ্যে সাহস জাগ্রত হয়েছিল এবং দেশপ্রেম, একই সঙ্গে দেশপ্রেমও কিন্তু তার মধ্যে সঞ্চারিত হয়েছিল। তাহলে সঠিক উত্তর এখানে কি হবে? 4। তারপর দেখো, সোনারতরী কবিতায় কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কি ফুটিয়ে তুলেছে? সোনারতরী থেকে তোমাদের সৃজনশীল থাকবে এবং এখান থেকে 2 থেকে 3টা এমসিকিউ তোমাদের থাকতে পারে। তাহলে সোনারতরী কবিতা, এখানে সোনারতরী কিসের প্রতীক? দেখো, এখানে হতে পারে যে মহাকাল, এই অপশনগুলো থাকতে পারে। মহাকাল, এরপরে থাকতে পারে জগৎ সংসার, মহাকাল, জগৎ সংসার, আরেকটা হতে পারে প্রবহমান সময়। কি হতে পারে? প্রবহমান সময়কে বুঝিয়েছে। মহাকাল কখনো ব্যক্তি যখন মারা যাবে তখন তার যে দৈহিক আকৃতি সেটা কখনো নেয় না, কিন্তু তার যে কৃত কর্মগুলো রয়েছে সেগুলো কিন্তু গ্রহণ করবে। এখানে বলা হচ্ছে সোনারতরী কবিতায় কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কি ফুটিয়ে তুলেছে? সেক্ষেত্রে হবে জীবন দর্শন হবে। কি হবে? জীবন দর্শন। কীর্তিমানের মৃত্যু নেই, এটা কিন্তু বলা হয়ে থাকে। মানুষ মারা যাওয়ার পরও তার হচ্ছে কিছু ভালো কাজকর্মের জন্য কিন্তু তাকে স্মরণ করে রাখা হয়। এজন্য বলা হয় যে কীর্তিমানের মৃত্যু নেই, বা এখানে জীবন দর্শন, এটাকে ফুটিয়ে তোলা হয়েছে প্রবলভাবে। সোনারতরী কবিতায় ঠাই নাই ঠাই নাই কথাটিতে মাঝির কেমন মনোভাব প্রকাশিত হয়েছে? তার মধ্যে এখানে দেখো হতাশা, হতাশা প্রকাশিত হয়েছে। প্রশ্নটা এমন আসতে পারে, সোনারতরী কবিতায় বাঁকা জল কিসের প্রতীক? তাহলে বাঁকা জল হবে এখানে, এটা খুবই গুরুত্বপূর্ণ, 3 স্টার দিয়ে রাখছি, আসতে পারে। দেখো, অনন্ত কালস্রোত, অনন্ত কালস্রোত বা প্রতিকূল অবস্থা, অনন্ত কালস্রোত বা প্রতিকূল অবস্থাকে বোঝানো হয়েছে। এরপরে যদি বলা হয় সোনারতরী কবিতায় ছোট ক্ষেত কিসের প্রতীক? ছোট ক্ষেত কিসের প্রতীক? সেক্ষেত্রে কি হবে? এখানে পৃথিবী বা যে দুনিয়াবি যে জীবন, সংক্ষিপ্ত জীবন, সেটাকে বুঝিয়েছে। নদীর এপার দ্বারা মৃত্যুর আগের জীবনকে এবং নদীর ওপার দ্বারা মৃত্যুর পরবর্তী জীবনকে অর্থাৎ পরকালকে বোঝানো হয়েছে। আর এখানে হবে হতাশা হবে। পরের প্রশ্নগুলো, সোনারতরী কবিতায় সোনার ধান কিসের প্রতীক? খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। আর এটা কোন ছন্দে রচিত, কোন কবিতা কোন ছন্দে রচিত, এখান থেকে একটা প্রশ্ন তোমরা পাবে। সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে সোনারতরী, আর একটা হচ্ছে 18 বছর বয়স কবিতা। দুইটারই হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দে রচিত। সোনারতরী 18 বছর বয়স কবিতা। এখানে কিছু ইতিবাচক দিক আছে, নেতিবাচক দিক আছে। এখান থেকে তোমাদের এবার প্রশ্নটা একটা উদ্দীপক এমন থাকতে পারে, কারণ এই বয়সে যে তরুণ এবং তরুণেরা তারা কিন্তু সাহসী এবং হচ্ছে বুদ্ধিদীপ্ত ইতিবাচক ভূমিকা কিন্তু পালন করেছে। তাহলে সোনার ধান এখানে কিসের প্রতীক হবে? সৃষ্টিকর্ম হবে বা শিল্প স্রষ্টা, এটা মনে রাখবা। শিল্প স্রষ্টা বা মহৎ কর্ম, এটাকে বুঝিয়েছে। সৃষ্টিকর্ম এটা কিন্তু থাকবে। আর এখানে কোন কবিতাটি কোন ছন্দে রচিত? সেক্ষেত্রে হবে মাত্রাবৃত্ত ছন্দে রচিত। সঞ্চয়িতা, একটা আছে সঞ্চয়িতা আর একটা আছে সঞ্চিতা, এই দুইটা থেকে একটা আসতে পারে। একটা সঞ্চয়িতা আর একটা সঞ্চিতা। তাহলে সঞ্চয়িতা কোন কবির কাব্য সংকলন? আর একটা বলা হয়েছে সঞ্চিতা, এটা কাজী, আর এখানে হবে রবীন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্নটি দেখো, সোনারতরী কবিতায় বর্ণিত ধান ক্ষেত্রটি কেমন ছিল? বা প্রশ্নটি এমনও আসতে পারে, সোনারতরী কবিতায় কোন সময়ের কথা বলা হয়েছে? যেটা ঢাকা বিশ্ববিদ্যালয় এবার ক্ষয়নীতি এসেছে, প্রভাত বেলা। কি হবে বলতো? প্রভাত বেলা। আর এখানে সঠিক উত্তর দেখো, বলেছে সোনারতরী কবিতায় বর্ণিত ধান ক্ষেত্রটি দেখতে ছোট দ্বীপের মতো ছিল। হ্যাঁ, ঠিক আছে, আকারে ছোট আর নদীর স্রোতে বিলীয়মান। ওই যে বাঁকা জল বলা হয়েছে অনন্ত কালস্রোত বা প্রতিকূল অবস্থা, যেমন বন্যার সময় প্রতিকূল অবস্থা সৃষ্টি হয়ে থাকে। এখানে সঠিক উত্তর কি হবে? আর অনুকূল অবস্থা আমাদের অনুকূলে থাকে, ভালো, যেটা পজিটিভ সেটা। আর এখানে 3টাই তো হবে উত্তর। আর এখানে রবি ঠাকুর। সোনারতরী কবিতা পড়ে বলা যায়, দেখো এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা প্রশ্নই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কোনো না কোনো বোর্ডে হুবহু কমন পেয়ে যাবা। আমি তোমাদেরকে বলবো ক্লাসটি আরেকবার প্রত্যেকেই নিজেদের টাইমলাইন একটু শেয়ার করে রাখো, প্রত্যেকেই। দেখো, এখানে কীর্তিমানের মৃত্যু নাই এবং এটা কিন্তু ভাব সম্প্রসারণের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভাব সম্প্রসারণে হুবহু কমন পেয়ে যেতে পারে এটা। কীর্তিমানের মৃত্যু নাই। আরেকটা হচ্ছে জন্মিলে মরিতে হবে না, এটা হবে না। জন্ম হোক যথাযথ কর্ম হোক বলো, কারণ কর্মকে কিন্তু প্রাধান্য দেওয়া হয়েছে, জীবন দর্শনকে কিন্তু এই সোনারতরী কবিতায় প্রাধান্য দেওয়া হয়েছে।
তাহলে এখানে সঠিক উত্তর কি হবে? এখানে 1 ও 3 হবে। ধূমকেতু কোন কবির ছদ্মনাম? ধূমকেতু হবে কাজী নজরুল ইসলাম। ধূমকেতু হবে কাজী নজরুল ইসলাম। এবং শামসুর রহমান, এই নামটাও মনে রাখবা, একটু পরে আমরা অনেক প্রশ্ন নিয়ে আলোচনা করব। বিদ্রোহী কবিতায় কবি কার বঞ্চিত ব্যথা হিসেবে নিজেকে চিহ্নিত করেছে? প্রশ্নটা এমন আসতে পারে, বল বীর বল উন্নত মমশির, শির নিহারি আমারি নত শিরই শিখর হিমাদ্রির। নিহারি শব্দের অর্থ কি? অনেকবার পরীক্ষা এসেছে। নিহারি শব্দের অর্থ হবে প্রত্যক্ষ করে বা দেখে, প্রত্যক্ষ করে বা দেখে হবে। আর বিদ্রোহী কবিতায় দেখো এখানে যদি বলা হয় বিদ্রোহী এর উচ্চারণটা কি হবে, তাহলে বেদ, তারপরে কি হবে দ্রো, তারপরে হবে হি হবে। অর্থাৎ এখানে দেখো যার সঙ্গে র ফলা থাকবে সেই বর্ণটি রিক্ত হবে। এখানে থেমেছে হর্ষচিহ্ন দিয়েছি, আর উচ্চারণের ক্ষেত্রে দীর্ঘইকার কোনো ব্যবহার নেই, হ্রস্বইকার হবে। তাহলে বিদ্রোহী কবিতায় কবি কার বঞ্চিত ব্যথা হিসেবে চিহ্নিত? কি হবে? গৃহহারা পথিকের। কি হবে? গৃহহারা পথিকের। পরের প্রশ্নটি, এই প্রশ্নটি এতটাই গুরুত্বপূর্ণ, কোনো না কোনো বোর্ডেই পাবে, আমি 100% দিয়ে রাখছি। এবং তোমরা হচ্ছে এখানে ঢাবি সেন্ট্রাল ইউনিভার্সিটি যে পরীক্ষাটা দিবে তোমরা সামনে, সেখানে এটা আসার সমূহ সম্ভাবনা রয়েছে। যে মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, আর হাতে রণতুর্য, এখানে কবির কোন সত্তাটি প্রকাশ পেয়েছে? তাহলে দেখো কাজী নজরুল ইসলাম সবসময় সাম্যবাদী, এবং যে অন্যায় ছিল সেখানে তিনি প্রতিবাদী একটা কণ্ঠস্বর কিন্তু তার লক্ষ্য করেছি আমরা। তাহলে এখানে দেখো এই যে বাঁকা বাঁশের বাঁশরি, এটা দ্বারা বুঝিয়েছে প্রেমকে বুঝিয়েছে, আর রণতুর্য দ্বারা বুঝিয়েছে দ্রোহ বা বিনাশী সত্তাকে বুঝিয়েছে। দ্রোহ বা কি? বিনাশী সত্তাকে বুঝিয়েছে। তাহলে কি হবে? এখানে বাঁকা বাঁশের বাঁশরি দ্বারা প্রেমকে বুঝিয়েছে, আর রণতুর্য দ্বারা এখানে দ্রোহ বা বিনাশী সত্তাকে বুঝিয়েছে। পরের প্রশ্ন, বিদ্রোহী কবিতায় কবি নিজেকে কার দণ্ড বলে অভিহিত করেছেন? আর চির উন্নত মমশির কথাটি কিসের পরিচয়ক? আর শাহরিয়ার রাফি উত্তর করেছো, পাবেল মাহমুদ সায়ন, ধন্যবাদ। তাহলে দেখো বিদ্রোহী কবিতায় কবি নিজেকে এখানে বলেছে ধর্মরাজের দণ্ড হিসেবে অভিহিত করেছেন। আর চির উন্নত মমশির কথাটি কিসের পরিচয়ক? তাহলে এখানে সঠিক উত্তর হবে অন্যায়ের সামনে মাথা নত না করা। অন্যায়ের সামনে যে শির, কখনো তুমি অন্যায়ের সামনে মাথা নত করবে না। সমাজে প্রচলিত যে নিয়মকানুন আছে সেগুলো তুমি পরিবর্তন করতে চাবে, যদিও তুমি সমাজ রক্ষকদের বিভিন্ন আক্রমণের শিকার হবে, তবুও তোমাকে থেমে থাকা যাবে না। তাহলে এখানে সঠিক উত্তর হবে অন্যায়ের সামনে মাথা নত না করা, আর এখানে ধর্মরাজের দণ্ড বলা হয়েছে। চির উন্নত মমশির এ চরণে ফুটে ওঠা কবির মনোভাব হলো, তার মধ্যে আত্মজাগরণ ছিল, সবাইকে জাগিয়ে তুলতে চেয়েছিলেন, আত্মমর্যাদার অহংকার। এই যে আত্মমর্যাদা, এটা কিন্তু তোমার অহংকার এটা না, তোমার মধ্যে একটা আত্মবিশ্বাস আছে, আত্মমর্যাদা আছে, এটা তোমার ওইভাবে অহংকার না, এটা বোঝায় না। আর আদর্শবোধে কি? অটল স্থিতি হবে। সঠিক উত্তর 3টা এখানে। বিদ্রোহী কবিতা অনুসারে কবি দেখো এখানে উদাসীর উন্মনা মন মানে অন্য মনস্ক মন, অবমানিতের মরম বেদনা। প্রশ্নটা এমনই আসতে পারে যে বিদ্রোহী কবিতা অনুসারে কার মরম বেদনার কথা বলা হয়েছে? সেক্ষেত্রে হবে অবমানিতের মরম বেদনার কথা বলা হয়েছে। আর কার বুকের ক্রন্দন শ্বাস? সেক্ষেত্রে হবে বিধবার বুকে ক্রন্দন শ্বাস। তাহলে সঠিক উত্তর হবে এখানে 3টাই। পরের প্রশ্ন, জসীমউদ্দিনকে সম্মানসূচক ডিলিট উপাধি প্রদান করে কোন বিশ্ববিদ্যালয়? জসীমউদ্দিনকে সম্মানসূচক ডিএলইড উপাধি প্রদান করে কোন বিশ্ববিদ্যালয়? তাহলে এখানে সঠিক উত্তর দেখো রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়। যারা উত্তর করছো না বা জানা নাই এগুলো আমার উত্তরের সাথে মিলিয়ে নাও, এগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে সঠিক উত্তর হবে এখানে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়। পরের প্রশ্ন, প্রতিদান কবিতার সার কথা কি? এই প্রতিদান কবিতার সার কথা তুমি যদি ভালোভাবে জানতে পারো তাহলে সৃজনশীল প্রশ্নটা যথাযথভাবে উত্তর দিতে পারবে, এবং এখান থেকে এমসিকিউ আকারে তো আসতেই পারে। তাহলে এখানে হবে প্রতিশোধ প্রতিহিংসার বিপরীতে এক প্রীতিময় পরিবেশ সৃষ্টির আকাঙ্ক্ষা, এবং আকাঙ্ক্ষা বানানটা কোন না কোনো বোর্ডে কিন্তু আসবেই, এখানে ভিদে রাখছি, এতটাই গুরুত্বপূর্ণ। এখানে হবে ও হবে এবং কি হবে? ক্ষীয় হবে, আকাঙ্ক্ষা। তাহলে তোমাকে একজন আক্রমণ করেছে, তার প্রত্যুত্তরে তুমি তাকে আক্রমণ করবে না। এখানে বলা হয়েছে প্রতিশোধ প্রতিহিংসার বিপরীতে এক প্রীতিময় পরিবেশ সৃষ্টি করতে হবে। এবং এখানে বলা হয়েছে বুক ভরা তোমার হচ্ছে বিষে ভরা বানের পরিবর্তে কি দিতে চেয়েছেন? বুক ভরা গান, তারপরে কাটার পরিবর্তে ফুল দান করেছেন। এই প্রশ্নগুলো কিন্তু খুবই কমন, এগুলো এসে থাকে। তাহলে এখানে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় আর প্রতিশোধ প্রতিহিংসার বিপরীতে এক প্রীতিময় পরিবেশ সৃষ্টির আকাঙ্ক্ষাকে বোঝানো হয়েছে।
কোন কবিতা কোন ছন্দ থেকে নেওয়া হয়েছে বা কাব্য সংকলন কোন পত্রিকায় প্রকাশিত হয় এখান থেকে আসবে। এবং সুকান্ত ভট্টাচার্য, কাজী নজরুল ইসলাম, সুফিয়া কামাল, রবি ঠাকুর ইনাদের যে সাহিত্যকর্মগুলো আছে আমি যেগুলো আলোচনা করছি এখান থেকে কমন পাবে। তাহলে দেখো প্রতিদান কবিতাটি কবি কোন কাব্যগ্রন্থ থেকে সংকলন করা হয়েছে, এটা হবে বালুচর হবে। কি হবে? বালুচর। এবং তোমরা যারা এসএসসি 25 আছো 26 আছো তোমরা তো কিছুদিন পরে পরীক্ষা দিতে যাচ্ছ এবং অতি দ্রুত আমাদের যে বাংলা বিচিত্রা বই বাজার বের হবে, লাইব্রেরিতে পেয়ে যাবে, এগুলো তো সংগ্রহ করবে। কারণ অ্যাডমিশনের জন্য যে কতটা গুরুত্বপূর্ণ, একাডেমিক অ্যাডমিশন দুইটাই কতটা গুরুত্বপূর্ণ পরীক্ষা হলেই বুঝতে পারবে। এবং আজকের ক্লাসে যে 150টা প্রশ্ন রেখেছি এখান থেকে হুবুও অনেক প্রশ্ন তুমি হুবুও কমন পাবে। প্রতিদান কবিতায় কবি বিষে ভরা বানের পরিবর্তে, দেখো বিষে ভরা বানের পরিবর্তে কি দিয়েছে? বুক ভরা গান দিয়েছে। বিষে ভরা বান দিয়ে বিনিময়ে তাকে কি দিয়েছে? পরিবর্তে বুক ভরা গান দিয়েছে। এবং সোহাগ জড়ানো রঙিন ফুলের কথা কিন্তু বলা হয়েছে। সোহাগ জড়ানো রঙিন ফুলের কথা কিন্তু বলা হয়েছে। পরের প্রশ্ন, কুহেলি শব্দের অর্থ কি? কুহেলি শব্দের অর্থ দেখো কুহেলি শব্দের অর্থ কি হবে? কুয়াশা হবে। কুহেলি শব্দের অর্থ কুয়াশা। তার পরে মনে কবিতা, এটা হচ্ছে নাটকীয় সংলাপ ধর্মী কবিতা। নাটকীয় সংলাপ ধর্মী কবিতা, নাটকীয় সংলাপ ধর্মী কবিতা। কবি ও কবি ভক্তের মধ্যে কথোপকথন হয়েছে। এখানে কার কার মধ্যে বলো তো? কবি ও কবি ভক্তের মধ্যে কথোপকথন হয়েছে। এটা 1935 সালে 1935 সালে মাসিক মোহাম্মদী পত্রিকায় প্রকাশিত হয়। কি হবে? মাসিক মোহাম্মদী পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। তার স্বামী 1932 সালে সৈয়দ নেয়াল হোসেন আকস্মিক মৃত্যুবরণ করে। তাহলে এখানে হে কবি নীরব কেন, ফাগুন যে এসেছে ধরাই, চরণটিতে নীরব কেন বলতে বুঝিয়েছে কবি সুফিয়া কামাল কাব্য ও গান রচনায় সক্রিয় ছিল না। কাব্য ও গান রচনায় সক্রিয় ছিল না এজন্য। তারপর বাতাবি নেবুর ফুল ফুটেছে কি? ফুটেছে কি আমের মুকুল? তার এই পরে মনে কবিতায় এই চরণ দ্বারা প্রকাশিত হয়েছে কি? এবং এখানে দেখো যেসব প্রশ্নের উত্তর আমরা ইশারা ইঙ্গিতে দিতে পারি সেক্ষেত্রে কয়রেশিকারে কি হবে, আর যেটার উত্তর আমরা ইশারা ইঙ্গিতে দিতে পারি না সেটা কয়রেশিকারে কি হবে? সেটা হচ্ছে WH করছেন। WH করছেন এটা হচ্ছে একটা অব্যয় আর একটা হচ্ছে দেখো সর্বনাম হবে, এটা সর্বনাম। তাহলে দেখো এখানে বলা হয়েছে যে বাতাবি নেবুর ফুল ফুটেছে কি? তাহার এই পরিমণি কবিতায় এই চরণ দ্বারা প্রকাশিত হয়েছে কবির আহাকার। কি হবে? কবির আহাকার ফুটে উঠেছে এখানে। তাহার এই পরিমণি কবিতায় কবি কোন লক্ষণকে বসন্তকালীন মনে করেন? বসন্ত হচ্ছে ঋতুর হচ্ছে রাজন, রাজা বলা হয়। তাহলে এখানে দেখো কোন কোন লক্ষণ থাকলে তাকে বসন্তকালীন মনে করেন, সেটা হচ্ছে মাধবী কড়ি এবং অলোকের পাথার। পাথার শব্দের অর্থ দেখো এখানে সমুদ্র, আর আমের মুকুল, এই তিনটাই হবে তোমার হচ্ছে এখানে দেখো তিনটা নাই, 1 ও 3 মাধবী কড়ি, এখানে আমের মুকুল, এই যে এগুলো 1 3। পরের প্রশ্ন দেখো, তার পরে মনে কবিতায় পুষ্পারতি, পুষ্পারতি, পুষ্পারতি বা এই প্রশ্নটা তোমাদের সময় যোগেও আসতে পারে যে পুষ্প সৌরভ কোন সমাস, খুবই গুরুত্বপূর্ণ। পুষ্প সৌরভ কোন সমাস? সেক্ষেত্রে হবে পুষ্পের সৌরভ হবে ষষ্ঠী তৎপুরুষ হবে, ষষ্ঠী তৎপুরুষ। এরপর আসতে পারে বৈষম্য বিরোধী, বৈষম্যের বিরোধী, এটা দেখো তোমার তৎপুরুষ সমাস, ষষ্ঠী তৎপুরুষ হবে। তাহলে দেখো তারই পরে মনে কবিতায় পুষ্পারতি বলতে বুঝিয়েছে এখানে ফুলের বন্দনা হবে আর ফুলের নিবেদন হবে, ফুলের সৌরভ হবে না। তাহলে সঠিক উত্তর হবে এখানে 1 ও 2 হবে, 1 ও 2। আচ্ছা তোমরা যারা আছো 70 জন, তোমরা একটা করে উত্তর করো। তোমরা তো ভুল যাক তো সমস্যা নেই, এখানে তো শিখতে আসছো, ভুল তো যাবেই। তারই পরে মনে কবিতাটির লক্ষণীয় বৈশিষ্ট্য কি, মানে কোন কোন লক্ষণ আছে? এখানে দেখো এই যে অন্তমিল প্রবণতা, এখানে হবে না, এটা এখানে হবে সংলাপ ধর্মিতা, আর একটা হবে নাটকীয়তা। তাহলে 2 ও 3 হবে, 2 ও কি হবে? 3 হবে, এই দুইটা হবে সঠিক উত্তর, 2 ও 3। তারপর 1943 সালে দুর্ভিক্ষের উপর সম্পাদিত কাব্যগ্রন্থ আকাল এর সম্পাদক কি? খুবই গুরুত্বপূর্ণ, স্টার দিয়ে রাখছি। আকালের সম্পাদক দেখো সুকান্ত ভট্টাচার্য হবে। তাকে বলা হয় কিশোর কবি বলা হয়। কি বলা হয় বলতো? কিশোর কবি, তাকে কিশোর কবি বলা হয়। এবং তার যে সাহিত্যকর্মগুলো আছে, মাত্র 21 বছর বয়সে 1947 সালের 12ই মে যাদবপুর টিবি হাসপাতালে মারা যান। এবং তার যে সাহিত্যকর্ম এখান থেকে একটা তোমরা কমন পাবে, যেমন হচ্ছে দেখো ঘুম নেই, এরপর আছে পূর্বাভাস, ঘুম নেই পূর্বাভাস, এরপর আছে মিঠে করা,
মিঠে করা আছে, তারপর আছে দেখো হরতাল আছে, তারপর আছে অভিযান আছে। এগুলো হচ্ছে তোমার সুকান্ত ভট্টাচার্যের সাহিত্যকর্ম, ঘুম নেই, পূর্বাভাস, মিঠে করা, হরতাল, অভিযান, এগুলো। তাকে কিশোর কবি বলা হয়, আর 21 বছর বয়সে তিনি মারা যান। এরপর 18 বছর বয়স কবিতা থেকে এই প্রশ্নটি রাখা হয়েছে যে এদেশের বুকে 18 অশোক নেমে আসতে বলা হয়েছে কেন? কারণ এই বয়সের দুইটি বৈশিষ্ট্য আছে। একটা হচ্ছে ইতিবাচক মানে ভালো দিক, আর একটা আছে নেতিবাচক। ইতিবাচক বৈশিষ্ট্য কোনগুলো? যেমন আত্মপ্রত্যয়ী, তারপরে দুর্বার আছে, সাহসী আছে, তীব্র ও প্রখর আছে, আত্মপ্রত্যয়ী আছে, নির্ভীক, সাহসী, এগুলো তার ইতিবাচক বা পজিটিভ দিক। আর নেতিবাচক দিক কোনগুলো? যেমন ভয়ঙ্কর আছে, আঘাত আছে, সর্বনাশ আছে, বেদনাগ্রস্ত, এইগুলো হচ্ছে নেতিবাচক দিক। তাহলে এই যে এই দেশের বুকে 18 অশোক নেমে আসতে কেন বলা হয়েছে? তাহলে দেখো এখানে হবে এবার সাহসী, দুর্বার, গতিসম্পন্ন ও কল্যাণব্রতী, এটা হবে। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের সৃজনশীল অংশ কিন্তু এমন টাইপের প্রশ্ন একটা থাকবে। তারপর দেখো 18 বছর বয়সে ধর্ম মহান মন্ত্রী উজ্জীবিত হওয়া, এই মহান মন্ত্রের বাহন কোনটি? আর সুকান্ত ভট্টাচার্য কত বছর বয়সে মারা যান? এই দুইটা প্রশ্নের উত্তর তোমরা দাও প্রত্যেকেই। এই দুইটা প্রশ্নের উত্তর কি হবে একটু জানাও। তাহলে দেখো এখানে মহান মন্ত্রে উজ্জীবিত হয়, এই মহান মন্ত্রের বাহন হচ্ছে এখানে হবে আত্মত্যাগ, হবে কি হবে? আত্মত্যাগ। আর সুকান্ত ভট্টাচার্য কত বছর বয়সে মারা যান? এটা তো সবাই কম বেশি জানো, 21 বছর হবে, কি হবে? 21 বছর। পরের প্রশ্ন, 18 বছর বয়স কবিতায় শপে আত্মাকে শপথের কলাহলে বলতে কি বোঝায়? 18 বছর বয়স কোন ছন্দে রচিত? একটা হচ্ছে তোমার 18 বছর বয়স কবিতা আছে, আর একটা হচ্ছে তোমার যেটা বললাম তাহারই পরে মনে, আর একটা হচ্ছে সোনাত্তরী। এই দুইটা বেশি আসে, এটা মাত্রাবৃত্ত ছন্দ হবে। রুমা হাসান বলেছো তাজিউল ইসলাম তানবীর 67 খ, আমরা 69-এ আছি। তাহলে দেখো এই যে এই বয়স হচ্ছে শপে আত্মাকের কি শপথের কলাহলে, সেক্ষেত্রে কি হবে? রক্তদানের পুণ্য। যে 18 বছর বয়স কবিতায় শপে আত্মাকে শপথের কলাহল বলতে বুঝিয়েছে, এখানে দেখো তোমার আত্মত্যাগের মহিমা হবে। দেখো 4টা অপশনের মধ্যে এটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট। আর 18 বছর বয়স কবিতা কোন ছন্দে রচিত? এটা হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দ। ঠিক তেমনই ভাবে সোনাত্তরী কবিতা, এটাও কিন্তু তোমার মাত্রাবৃত্ত ছন্দে রচিত। পরের প্রশ্ন, 18 বছর বয়স কবিতায় তরুণেরা বাষ্পের বেগে কিসের মতো চলে? বা প্রশ্নটা এমনও আসতে পারে যে তোমার পঠিত কোন কবিতায় স্টিমারের প্রসঙ্গ এসেছে, সেক্ষেত্রে হবে এই যে 18 বছর বয়স কবিতা হবে স্টিমার। বা এখানে বানানটা দেখো, এই যে স্টেশন বানানে কিন্তু তোমার মূর্ধন্য ষ হবে না দন্ত ষ হবে, স্টেশন বানান, স্টোর বানান, এরপর আর একটা আছে পোস্ট মাস্টার, এই বানানগুলোতে তোমার দন্ত ষ হবে। আর 18 বছর বয়স কবিতায় কবি মূলত বোঝাতে চেয়েছেন তরুণরা কেমন? অফুরন্ত প্রাণ শক্তিতে ভরপুর। হ্যাঁ, এটা হবে আত্মত্যাগের মন্ত্রে উজ্জীবিত আর দেশের কল্যাণে অগ্রণী, এই তিনটাই হবে। অফুরন্ত প্রাণ শক্তিতে ভরপুর, আত্মত্যাগের মন্ত্রে উজ্জীবিত আর দেশের কল্যাণে অগ্রণী ভূমিকা পালন করে থাকে। হ্যাঁ, বি হবে আত্মত্যাগের মহিমা। পরের প্রশ্ন, ফেব্রুয়ারি 1969 কবিতা, এখান থেকে 4 থেকে 5টা প্রশ্ন আছে যেগুলো আসার সমূহ সম্ভাবনা রয়েছে। যেমন এখানে ভাষা শহীদ 2 জনের কথা বলা হয়েছে। ভাষা শহীদ কয়জন? 2 জন, একজন হচ্ছে সালাম, একজন হচ্ছে বরকত। আর এরপর যদি বলে ভাষা শহীদ না, এমনি শহীদের কথা 1969 গণ অভ্যুত্থানের শহীদ 3 জনের কথা বলা হয়েছে, যেমন আসাদুজ্জামান আছে, তারপরে শামসুজ্জোহা, মতিউর, এগুলো তাদের কথা বলা হয়েছে। এবং সালাম ও বরকত সম্পর্কে যে লাইনগুলো আছে সেইখান থেকে তোমাদের প্রশ্ন আসবে। যেমন ফেব্রুয়ারি 1969 এই যে হৃদয়ের হরিত উপত্যকা বলতে কি বুঝিয়েছে? যদি সাধারণ অর্থ জানতে চাওয়া হয় তাহলে এখানে সবুজ পাহাড় পর্বত এটাকে ইন্ডিকেট করা হয়েছে, কিন্তু প্রশ্নটা আসবে কি বোঝানো হয়েছে। তাহলে এখানে কি হবে? দেখো পূর্ব বাংলাকে, আমাদের যে সবুজ সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের বাংলা, সে বাংলাকে বোঝানো হয়েছে এই হৃদয়ের হরিত উপত্যকা দ্বারা। আরেকটি প্রশ্ন আসতে পারে, সেই ফুল আমাদের প্রাণ, এই সেই ফুল দ্বারা কাকে বুঝিয়েছে? বাংলা ভাষাকে। সেই ফুল দ্বারা বুঝিয়েছে বাংলা ভাষাকে। তারপর
সালামের মুকাস তরুণ শ্যামল পূর্ব বাংলা, কি হবে? তরুণ শ্যামল পূর্ব বাংলা হবে। সালামের মুকাস তরুণ শ্যামল পূর্ব বাংলা। দেখো সালামের সাথে যদি বলা হয় শূন্যে তোলে ফ্ল্যাগকে, আমরা যখন ফ্ল্যাগ পতাকা দেখি তখন আমরা কি করি? সালাম দিই। তাহলে সালামের সাথে ফ্ল্যাগ আছে। আর ঘাতকের থাবার সম্মুখে বুক পাতেকে, দেখো আমরা যখন বুক লিখবো তখন দেখো এখানে কি আছে? ব আছে। আর বরকত যখন, দেখো বরকতেও কি আছে বলো তো? এখানে ব আছে। তাহলে মনে রাখবে শূন্যে তোলে ফ্ল্যাগ হচ্ছে সালাম, আর ঘাতকের থাবার সম্মুখে বুক পাতেকে বরকত। এই দুইটা থেকে একটা আসবে। দেখো বলতে না বলতে সেই ফুল আমাদেরই প্রাণ, এখানে ফেব্রুয়ারি 1969 কবিতায় এই ফুল বলতে কি বোঝানো হয়েছে? আর পরে বলা হয়েছে সালামের মুখকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? প্রশ্ন দুইটা দেখো, এখানে বলেছে সালামের মুখ আজ তরুণ শ্যামল পূর্ব বাংলা, আর এখানে কি বলেছে? মুখকে কিসের সঙ্গে? তাহলে দেখো উত্তরটা এটা হবে। আর এটা তোমরা একটু জানাও, সেই ফুল আমাদের প্রাণ, এই ফুল বলতে কি বোঝানো হয়েছে? ঝটপট জানাও কি হবে? তাহলে সেই ফুল দেখো, এখানে সেই ফুল দ্বারা বুঝিয়েছে, এখানে বাংলা ভাষাকে বুঝিয়েছে তরুণ শ্যামল পূর্ব বাংলা। পরের প্রশ্ন, ফোটে ফুল বাস্তবের ড্যাশ চত্বরে, তাহলে দেখো ফোটে ফুল বাস্তবের কি হবে? বিশাল চত্বরে হবে। ফোটে ফুল বাস্তবের বিশাল চত্বরে হবে। ফোটে ফুল বাস্তবের বিশাল চত্বরে, সঠিক উত্তর হবে বিশাল। পরের প্রশ্ন, ফেব্রুয়ারি 1969 কবিতায় অবিনাশী বর্ণমালাকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি, অনেকবার এসেছে এটা, নক্ষত্রের সঙ্গে। এবং নক্ষত্র এটা হচ্ছে তোমার বানান, এর উচ্চারণটা আসতে পারে তোমাদের নখ, তারপরে কি হবে? এখানে দেখো খত, তারপর হবে ত্র, নক্ষত্র, এটি হবে সঠিক উত্তর। উচ্চারণ হবে, কারণ খিও মাঝে থাকলে সেখানে ক আর খ হয়, এবং যেখানে থামে এবং কোনো কার থাকে না সেখানে হয় চিহ্ন। তাহলে নখ এখানে থেমেছে খত, তারপরে হবে কি? ত্র, নক্ষত্র, এটি হবে সঠিক উচ্চারণ। ফেব্রুয়ারি 1969 কবিতা 21-এর কৃষ্ণচূড়াকে আমাদের কিসের রং বলা হয়েছে? সেক্ষেত্রে হবে এখানে দেখো চেতনার রং বলা হয়েছে। কি হবে? চেতনার। আমি উত্তরগুলো একটু বলে দিচ্ছি, তোমরা এটা মিলে নিয়ে এবং ক্লাসটি পুনরায় আবার দেখবা। পরীক্ষার আগের দিন বা পরীক্ষা 2 দিন আগেও একবার হলো দেখবা এই ক্লাসটি। ফেব্রুয়ারি 1969 কবিতায় অবিনাশী বর্ণমালা কিসের প্রতীক? অবিনাশী বর্ণমালা সেক্ষেত্রে প্রতিবাদের প্রতীক। কি হবে এখানে? প্রতিবাদের প্রতীক। আর এই প্রশ্নটা বেশি গুরুত্বপূর্ণ, এই যে ফেব্রুয়ারি 1969 কবিতায় কবি অবিনাশী বর্ণমালাকে কিসের সঙ্গে তুলনা করেছে? সেক্ষেত্রে হবে নক্ষত্র হবে। কি হবে? নক্ষত্র। পরের প্রশ্নটি, 21-এর কৃষ্ণচূড়া আমাদের চেতনারই রং, এই চরণটির আগের চরণ কি? তারপরে বলা হয়েছে ফেব্রুয়ারি 1969 কবিতায় কবি নিচের কোনটিকে কমল বন প্রতীক হিসেবে ব্যবহার করেছে? কমল বন। তাহলে দেখো এখানে বলেছে যে শরীরে ঝলকিত রক্তের বুদবুদ স্মৃতিগন্ধে ভরপুর, এই যে একটা লাইন উঠিয়ে দিয়ে তোমাকে বলবে এর পরের চরণ কি বা এর পূর্বের চরণ কি, এই ধরনের একটা প্রশ্ন তোমাদের থাকবে। আর এখানে বলেছে ফেব্রুয়ারি 1969 কবিতায় নিচের কোনটি কমল বন। তাহলে পদ্মবন বাদে যেগুলো আছে, যেমন মানবিকতা, কল্যাণের জগৎ বা মানবিকতার জগৎ, সেক্ষেত্রে 1 ও 2 হবে। এখানে 1 ও 2। তারপর দেখো ফেব্রুয়ারি 1969-এর গণ অভ্যুত্থানে নিহত হয়েছিল কে কে? তাহলে দেখো এখানে যদি বলা হয় ভাষা শহীদ, সেক্ষেত্রে সালাম ও বরকত হবে। আর এখানে 3 জন নিহত হয়েছিল, একজন হচ্ছে আসাদুজ্জামান, ডক্টর শামসুজ্জোহা, আর হচ্ছে মতিউর আছে। এখানে দেখ মতিউর না, আসাদুজ্জামান, ডক্টর শামসুজ্জোহা, আর বরকত এখানে হবে না, বরকত হচ্ছে ভাষা শহীদ। এখানে সঠিক উত্তর হবে 1 ও 2, খ হবে। তারপর যে কবিতা শুনতে জানে না সে কার আর্তনাদ শুনবে? যে কবিতা শুনতে জানে না সে কার আর্তনাদ শুনবে? তাহলে এখানে সঠিক উত্তর দেখো, সে ঝড়ের আর্তনাদ শুনবে। সঠিক উত্তর কি হবে? ঘ হবে। আমি কিংবদন্তির কথা বলছি কবিতায়, কিংবদন্তি কিসের প্রতীক? প্রশ্নটা এমন আসতে পারে যে কিংবদন্তি শব্দের অর্থ কি? সেক্ষেত্রে হবে জনশ্রুতি হবে। কি হবে বলতো? কিংবদন্তি শব্দের অর্থ হবে জনশ্রুতি। আর যদি বলা হয় কিংবদন্তি শব্দটি কিসের প্রতীক, সেক্ষেত্রে হবে ঐতিহ্যের প্রতীক। কিসের প্রতীক হবে? ঐতিহ্যের প্রতীক হবে। তারপর তার পিঠে রক্ত জবার মতো কি ছিল?
তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল, কারণ হচ্ছে যারা শোষক শ্রেণী ছিল, শাসক, তারা হচ্ছে পিছন থেকে আক্রমণ করেছে। পিছন থেকে যখন আক্রমণ করেছে, পিঠে রক্ত জমাট বেঁধে গেছে, রক্তের রং লাল, এবং রক্ত জবা বলা হয়েছে। রক্ত জবার সাথে কি আছে? সাদৃশ্য আছে। তাহলে কি হবে? পিঠে কি ছিল? রক্ত জবার মতো ক্ষত ছিল। এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ যে সুন্দরের অনিবার্য অভ্যুত্থান, এবং অভ্যুত্থান বানানটা গুরুত্বপূর্ণ। এখানে কোন কোন যুক্তবর্ণ আছে? ত আর থ আছে, ত ও থ এর সম্মিলিত রূপ। তাহলে দেখো, সুন্দরের অনিবার্য অভ্যুত্থান কবিতা কোন কবিতার চরণ? তাহলে এখানে দেখো সঠিক উত্তর কি হবে? এখানে আমি কিংবদন্তির কথা বলছি, আমি কিংবদন্তির কথা বলছি। পরের প্রশ্ন, একটি উজ্জ্বল জানালার কথা বলছি। এখানে উজ্জ্বল জানালা কিসের প্রতীক? তাহলে দেখো, এখানে উজ্জ্বল জানালা হচ্ছে এখানে মুক্ত জীবনের প্রতীক। এবং গত বছরের প্রশ্নটা এসেছিল যে পাহাড় কিসের প্রতীক? পাহাড় হচ্ছে, দেখো তুমি সমান তালে হেঁটে যাচ্ছ, সামনে তোমার একটা পাহাড় আসছে, তখন সেটা তুমি কি হবে? তুমি বাধার সম্মুখীন হবে। তাহলে এটা কি হবে? বাধা বিপত্তির প্রতীক হবে। পাহাড় হচ্ছে অতিক্রান্ত পাহাড় কিসের প্রতীক? বাধা বিপত্তির প্রতীক হবে, বাধা বিপত্তির প্রতীক হবে। আর এখানে মুক্ত জীবনের প্রত্যাশা হবে। আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় ভালোবাসা দিলে মা মারা যায়। এই চরণটির তাৎপর্য হচ্ছে দেশের জন্য সন্তানের মায়া ত্যাগ। দেশের জন্য কি হবে? সন্তানের মায়া ত্যাগকে বুঝিয়েছে, কারণ দেশকে মায়ের সঙ্গে তুলনা করা হয়েছে। তার করতলে পলিমাটির সৌরভ ছিল। আমি কিংবদন্তির কথা বলছি কবিতা। এই চরণটিতে বোঝানো হয়েছে পূর্বপুরুষ কেমন ছিল? মৃত্তিকা সংলগ্নতা ছিল, মাটির কাছাকাছি ছিল। তাহলে দেখো, এখানে বলেছে তার পলিমাটির সৌরভ ছিল। তাহলে এই কিংবদন্তি কবিতা এখানে দ্বারা এই পূর্বপুরুষের কি হবে? তারা হচ্ছে দাসত্ব, এগুলো তো ছিলই, কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ অ্যাপ্রোপ্রিয়েট এখানে হবে মৃত্তিকা সংলগ্নতা। তারপর নুরুলদিনের কথা মনে পড়ে যায় কবিতায়, জাগো বাহে কণ্ঠে সবাই। এই কথাটির তাৎপর্য হচ্ছে সকল অন্যায় দূর করার আহ্বান। এবং আহ্বান দেখো, এখানে এটি বানান, এর উচ্চারণটা পরীক্ষায় আসতে পারে। মনে রাখবে, হয়ের স্থলে ও বা রস্যু যে কোনো একটা হবে, আর বয়ের স্থলে কি হবে? ব হবে। আহ্বান, এখানে রস্যু হতে পারে, আহ্বান এটি হবে। নুরুলদিন একদিন ডাক দিয়েছিল কত সনে? সেক্ষেত্রে হবে 1189 সনে। যারা উত্তর করছো, কয়েকজন আছো অ্যাক্টিভ, তাদের জানা হয়তো বা, এই জন্য উত্তর করছো। আর যারা উত্তর করনি, ক্লাসটি দেখছো, উত্তরগুলো জাস্ট মনে রাখো। এগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় হুবহু কয়েকটি প্রশ্ন হুবহু কমন পেয়ে যাবে। তাহলে দেখো, মহাব্বতনগরে এবার লালসালু উপন্যাস থেকে। লালসালু উপন্যাসটি ছিল সামাজিক সমস্যামূলক উপন্যাস। এখান থেকে তোমাদের একটা তো সৃজনশীল প্রশ্নের উত্তর করতেই হবে, এবং যে এমসিকিউ গুলো রেখেছি এবং আমাদের পেজে প্রতিনিয়ত সাজেশন আকারে যেগুলো পোস্ট করা হবে, সেগুলো নিয়মিত পড়বে। মহাব্বতনগরে আগমনের পূর্বে মসজিদ কোথায় ছিল? সেক্ষেত্রে কি হবে? দেখো, এখানে গারো পাহাড়ে ছিল। কোথায় ছিল? গারো পাহাড়ে ছিল। পরের প্রশ্নটি, মোদাসসির কথাটির অর্থ হচ্ছে এখানে নাম না জানা। মোদাসসির কথাটির অর্থ হচ্ছে নাম না জানা। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, কোনো না কোনো বোর্ডে এটা এসেই যাবে, হুবহু কমন পাবে। লালসালু কি ধরনের উপন্যাস? সেক্ষেত্রে হবে সামাজিক সমস্যামূলক উপন্যাস। আর নাটক থেকে, সিরাজউদ্দৌলা নাটক, এটা থেকে তোমার আসতে পারে যে এটা হচ্ছে ঐতিহাসিক। মনে রাখবে কি? ঐতিহাসিক নাটক, এটা মনে রাখবে। আর এটি হচ্ছে সামাজিক সমস্যামূলক উপন্যাস, সামাজিক সমস্যামূলক উপন্যাস। পিডিএফ পেতে হলে অবশ্যই, যারা এই যে 70 জন আছো, আজকের ক্লাসের পিডিএফ উত্তর সহ ব্যাখ্যা সহ যদি পেতে চাও, অবশ্যই তোমরা ক্লাসটি আর একবার শেয়ার করে রাখো, এবং এর পরবর্তীতে যে প্রশ্নগুলো আছে 20টা প্রশ্ন বা 30টা, তার উত্তরগুলো তোমরা করো। ভুল যাক, তবু উত্তর করতে হবে যদি পিডিএফ পেতে চাও, অন্যথায় পিডিএফ দেওয়া হবে না। বলো, তানি বুঝি দুলার বাপ, জমিলা কার সম্পর্কে এই উক্তি করেছিল? লালসালু উপন্যাসে জমিলা, সে হচ্ছে প্রতিবাদী একটা কিন্তু চরিত্র ছিল। সে কিন্তু মজিদ, যে ভণ্ড চরিত্র, তার মুখে কিন্তু থুতু নিক্ষেপ করেছিল। এবং গ্রামে স্কুল প্রতিষ্ঠা করতে চেয়েছিল কে? এই প্রশ্নটাও আসতে পারে। গ্রামে স্কুল প্রতিষ্ঠা করতে চেয়েছিল আক্কাস, তাকে হচ্ছে মজিদ কিন্তু গ্রাম ছাড়া করেছিল। বলো, তানি বুঝি দুলার বাপ, জমিলা কার সম্পর্কে এ উক্তি করে? আর খেলোয়াড় চলে গেছে, খেলবে কার সাথে? এখানে খেলোয়াড় কে ছিল? এই দুইটা প্রশ্নের উত্তর ঝটপট করো।
তানবীর আছো, তারপর হচ্ছে রাফি, তোমরা পিডিএফ পেয়ে যাবা। আমার আইডি হচ্ছে জিলানি হাসান জয়, এখানে নক করলে তোমরা পিডিএফ পেয়ে যাবা। দেখো আমি 3টা রিয়াক্ট দিয়েছি আইডি থেকে, জিলানি হাসান জয় থেকে। এখানে যারা শুধুমাত্র রেসপন্স করছে এবং শেয়ার করেছে তারা পিডিএফ পাবে। তাহলে এখানে দেখো এই মজিদ সম্পর্কে বলেছিল। মজিদ, এই যে জমিলা মজিদকে প্রথমে দেখে ভেবেছিল সে হয়তোবা তার জামাইয়ের বাপ, কিন্তু সেই তো ছিল জামাই, ভণ্ড। খেলোয়াড় চলে গেছে খেলবে কার সাথে, এখানে খেলোয়াড় তাহের কাদেরের বাপকে বুঝেছে, তাহের কাদেরের বাপ। পরের প্রশ্ন, সিরাজউদ্দৌলা নাটকের কোন অঙ্কের কোন দৃশ্যে সিরাজকে একজন হৃদয়বান মানবিক গুণ সম্পন্ন মানুষ হিসেবে দেখানো হয়েছে? এবং এখান থেকে যে প্রশ্নগুলো বারবার আসে, এই নাটকের অঙ্ক হচ্ছে 4টি। সিরাজউদ্দৌলা নাটকের অঙ্ক কয়টি? 4টি অঙ্ক ছিল। এবং এর দৃশ্য সংখ্যা কয়টি ছিল? দৃশ্য সংখ্যা ছিল হচ্ছে 12টি। এবং তৃতীয় অঙ্কে তোমার দৃশ্য সংখ্যা সব থেকে বেশি। সিরাজউদ্দৌলা নাটকে সিরাজ স্বয়ং কয়টি দৃশ্যে উপস্থিত ছিল? 8টি দৃশ্যে। কয়টি দৃশ্যে? 8টি দৃশ্যে। এবং এই নাটকের প্রথম উক্তিটি ছিল ক্যাপ্টেন কেলেটন। প্রথম উক্তিটি ছিল ক্যাপ্টেন কেলেটনের উক্তি ছিল। আর শেষ উক্তি এখান থেকে একটা প্রশ্ন পাবা, শেষ উক্তি ছিল মোহাম্মদী বেগের। এই মোহাম্মদী বেগ কিন্তু সিরাজের বাবার কাছে লালিত পালিত হয় এবং তাকে এই সিরাজকেই কিন্তু হত্যা করেছিল। 10,000 টাকার বিনিময়ে অগ্রিম নিয়েছিল 5,000 টাকা। তাহলে এখানে হবে দ্বিতীয় অঙ্কের প্রথম দৃশ্য হবে। সিরাজউদ্দৌলা নাটকে কয়টি অঙ্ক রয়েছে? 4টি অঙ্ক, আর দৃশ্য সংখ্যা রয়েছে 12টি। তৃতীয় অঙ্কের দৃশ্য সংখ্যা বেশি, সিরাজ স্বয়ং 8টা দৃশ্য উপস্থিত ছিল। আমাদের বইয়ে কিন্তু বিস্তারিত ভাবে তোমাদের সাজিয়ে দেওয়া আছে। নতুন সংস্করণ বই বের হওয়া মাত্রই কিন্তু সংগ্রহ করে নিবে। পিডিএফ কিভাবে নিব? দেখো আমার আইডি দিয়েছি, সেখানে নক করে রাখতে পারো। তুমি শেয়ার করেছো সেটা আমাকে দেখাবে, আমি পিডিএফ দিয়ে দিব। তারপর সিরাজউদ্দৌলার প্রধান প্রতিবন্ধকতা কি ছিল? এটা আসবে। এটা হবে, দেখো, প্রাসাদ ষড়যন্ত্র হবে। নিজের লোক যদি তোমার ক্ষতি করতে চায় তাহলে অন্যজনকে লাগবে না। ঠিক তেমনই ভাবে তার যে খালা ছিল ঘসেটি বেগম, এই যে প্রাসাদ ষড়যন্ত্রের কথা বলা হয়েছে, এটাই ছিল তার প্রধান প্রতিবন্ধকতা। আমার সেই যুদ্ধ পলাশিতে উক্তিটি কার ছিল? এটা তোমাদের কাছে জানতে চাচ্ছি, বলো। মোহনলাল হবে নাকি হচ্ছে তোমার সাপ্রে হবে? ঝটপট বলো। হ্যাঁ, 100 গ হবে না, 100 হচ্ছে ঘ হবে। তানবীর ঠিক করে না, এটা প্রাসাদ ষড়যন্ত্র হবে। আর এখানে মোহনলাল হবে, মোহনলাল। পরের প্রশ্ন, সবাই মিলে সত্যি আমরা বাংলাকে বিক্রি করে দিচ্ছি না তো? এই উক্তিটি কার ছিল? নাটক থেকে তোমার কোনটি কার উক্তি? এখান থেকে তোমাদের 2 থেকে 3টা প্রশ্ন থাকবে, কোনটি কার উক্তি। সেক্ষেত্রে এখানে দেখো মীর জাফর হবে। কি হবে? মীর জাফর। আমরা এক বাক্যে আপনাকে নেতৃত্ব দিলাম। সিরাজউদ্দৌলা নাটকে উক্তিটি কার ছিল? এখানে রাজবল্লভ আছে। দেখো রাজবল্লভ, যত বড় মুখ নাই তত বড় কথা। সেক্ষেত্রে এখানে দেখো আছে হলওয়েল আছে, আর একটা হচ্ছে উমিচাঁদ হবে। তাহলে আমরা এক বাক্যে এটা দেখো রাজবল্লভ হবে। আর প্রথম উক্তিটি ছিল ক্যাপ্টেন কেলেটন, শেষ উক্তি ছিল মোহাম্মদী বেগ। এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। আর এখানে হবে তোমার দেখো হবে উমিচাঁদ। পরের প্রশ্ন, আমি গভর্নর ড্রেকে ধ্বংস দেখতে চাই। কেন জানি মনে হচ্ছে এই প্রশ্নটা আসতে পারে। এখানে সঠিক উত্তর হবে, একবার মিলিয়ে নিও, উমিচাঁদ হলওয়েলকে বলেছিল। এরপর সমাজ থেকে তোমাদের তো থাকবে 8টা, তোমাদের সমস্ত পদ থাকবে, সেখান থেকে 5টা শুদ্ধ করতে হবে। তাহলে দেখো এই যে হাতে কলমে, মনে রাখবে যেখানে বিভক্তি লোপ পায় না, যেমন হাতে, এখানে দেখো এ বিভক্তি আছে, এখানে কলমে এ বিভক্তি আছে, যেখানে বিভক্তি লোপ পায় না সেটা কি হবে? অলুক দ্বন্দ্ব হবে। কি হবে? অলুক দ্বন্দ্ব। রূপক কর্মধারায় সমাস কোনটি? যদি বলা হয় পরাণ পাখি, এরপর হতে পারে যে দেখো পরাণ, এটা কিন্তু অদৃশ্যমান, দেখা যায় না, পাখি কিন্তু দেখা যায়। এরপরে থাকতে পারে যে মন মাঝি, মন কিন্তু দেখা যায় না কিন্তু মাঝি দেখা যায়। তাহলে পূর্বপদ অদৃশ্যমান, পরপদ দৃশ্যমান, মাঝে রূপ। এটা কি হবে? রূপক কর্মধারায় সমাস হবে। কি হবে? রূপক কর্মধারায় সমাস হবে। আর সাধারণ যে দ্বন্দ্বগুলো আছে, যেমন মা বাবা, তারপরে বহুপদী দ্বন্দ্ব আছে, যেমন সাহেব বিবি ও গোলাম, তারপরে চোখ কান ও নাক, তেল নুন লাকড়ি, এগুলো হচ্ছে বহুপদী দ্বন্দ্ব হবে, বহুপদী দ্বন্দ্ব।
এরপর দম্পতি, দম্পতি হচ্ছে জায়াপতি, জায়াপতি এটা হচ্ছে দেখো একশই দ্বন্দ্ব আছে এগুলো। এবং সমাস থেকে বলে হয়েছে যিনি রাজা তিনি বাহাদুর, এটা কোন সমাস? বা প্রশ্নটা এমন আসতে পারে যে কাঁচা মিঠা, কাঁচা মিঠা এটা হচ্ছে তোমার কোন সমাস? পদের প্রাধান্যের ভিত্তিতে সমাস আছে, সেগুলো বলছি না কারণ লিখিত অংশে সেগুলো তোমাদের ওইভাবে আসবে না একাডেমিক অংশে। পদের প্রাধান্যের ভিত্তিতে যদি বলা হয় উভয় পদের অর্থের প্রাধান্য, সেক্ষেত্রে তোমার দ্বন্দ্ব সমাস হবে। মনে রাখবা উভয় পদের অর্থের প্রাধান্য, সেক্ষেত্রে দ্বন্দ্ব সমাস, যেমন মা ও বাবা, মাসি ও পিসি। এরপরে যদি বলা হয় যে পূর্ব পদের অর্থের প্রাধান্য, সেক্ষেত্রে অব্যয়ভাব সমাস হবে, যেমন উপজেলা, জেলার সদৃশ, তারপরে নুন, আলুনি, নুনের অভাব, তার এগুলো হচ্ছে সব কি যথাবিধি, যথারীতি, এগুলো হচ্ছে তোমার অব্যয়ভাব সমাস হবে। আর পরপদ প্রধান সেটা হবে দ্বিগু সমাস, কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস হবে পরপদ প্রধান। যিনি রাজা তিনি বাহাদুর, এটা কি হবে? কর্মধারয় সমাস হবে, কর্মধারয় সমাস। তৎপুরুষ সমাসের প্রকারভেদ আছে, দ্বিতীয়া আছে, তৃতীয়া, যেমন মন গড়া, মন দ্বারা গড়া। চতুর্থী, যেমন হচ্ছে দেখো এখানে দান সেবা ভক্তি বোঝায়, গুরু ভক্তি, গুরুকে ভক্তি। যদি সম্পর্ক মাইনাস বোঝায় তখন সেটা পঞ্চমী তৎপুরুষ হবে, যেমন বিলাত ফেরত, স্কুল পালানো। এরপরে আছে আরেকটা দেখো গদিচ্যুত, এটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এই বছর এসেছে। ক্ষমতাচ্যুত, এগুলো হচ্ছে পঞ্চমী তৎপুরুষ হবে। ষষ্ঠী তৎপুরুষ কোনগুলো? পূর্বপদ থেকে যদি র বা এর বিভক্তি লোপ পায় তখন সেটা ষষ্ঠী তৎপুরুষ হবে, যেমন পুষ্প সৌরভ, পুষ্পের সৌরভ, পথের রাজা, এগুলো তোমার হবে কি ষষ্ঠী তৎপুরুষ। এরপরে দেখো সপ্তমী তৎপুরুষ আছে, যেখানে এ অন্তস্থ অ তে বিভক্তি লোপ পায় পূর্বপদ থেকে, সেখানে হবে সপ্তমী তৎপুরুষ, যেমন সলিল সমাধি, সলিলে সমাধি, সপ্তমী তৎপুরুষ। অকাল পক্ষ, অকালে পক্ষ, সপ্তমী তৎপুরুষ হবে। এরপরে উপপদ তৎপুরুষ সমাস আছে, যেমন আমরা এক কথায় প্রকাশ যেভাবে বের করে থাকি, অর্থাৎ পকেট মার, পকেট মেরেছে যে, খেচর, আকাশে চড়ে যে, এগুলো হচ্ছে তোমার উপপদ তৎপুরুষ সমাস। কোনটি প্রাদি সমাসের উদাহরণ? মনে রাখবা প্রাদি সমাসে পূর্বপদে পড়ো থাকতে পারে, এরপরে দেখো তোমার পরি থাকতে পারে, বা হচ্ছে পড়ো পড়া বা অনু থাকতে পারে, যেমন প্রভাত, প্রো যে ভাত, এই প্রো দ্বারা বোঝায় প্রকৃষ্ট রূপে বোঝায়। এরপরে থাকতে পারে যে প্রবাদ, প্রো যে বাদ, এটা তোমার কি হবে বলতো? প্রাদি সমাস হবে। কি হবে? প্রাদি সমাস। পরিভ্রমণ, অনুতাপ, এগুলো সব হচ্ছে প্রাদি সমাস হবে, প্রাদি সমাস। পরের প্রশ্ন, কোলাকুলি কোন সমাস? কোলাকুলি পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া, সেটা হবে তোমার ব্যতিহার বহুব্রীহি হবে, যেমন কোলাকুলি আছে, কানাকানি আছে, লাঠালাঠি আছে, চুলাচুলি আছে, এগুলো সব হচ্ছে তোমার ব্যতিহার বহুব্রীহি হবে। এই বহুব্রীহি সমাসের দেখো কোনো পদই প্রধান নাই, কোনো পদই প্রধান নাই, এটা তৃতীয় পদ বা অন্য পদ প্রধান হবে, তৃতীয় পদ বা অন্য পদ প্রধান হবে এই ব্যতিহার বহুব্রীহি সমাসের ক্ষেত্রে। এরপর সপ্তাহ শব্দটি কোন সমাস সাধিত? সেক্ষেত্রে দেখো এখানে কি হবে? দ্বিগু সমাস হবে। প্রথমে সংখ্যা থাকবে, শেষে সমাহার থাকবে, এবং এই সমস্ত পদটি দ্বারা অনেকগুলো জিনিসের সমষ্টি বোঝাবে। সপ্তাহ হবে সপ্ত অহের সমাহার, ব্যাস বাক্য, অহ মানে দিন। ঠিক তেমনি ভাবে আসতে পারে যে সাত সমুদ্র কোন সমাস? এটা কি হবে? সাত সমুদ্রের সমাহার, দ্বিগু সমাস হবে। এরপরে আসতে পারে পঞ্চনদ, পঞ্চনদের সমাহার। এরপর আসতে পারে শতাব্দী কোন সমাস? তাহলে কি হবে? শত অব্দের সমাহার, সবগুলো কি হবে? দ্বিগু সমাস হবে, দ্বিগু সমাস। হুবহু কমন পেয়ে যাবে এখান থেকে। এরপর পথের রাজা কোন সমাসের ব্যাস বাক্য? নীল আকাশ, এখানে নীল কোন ধরনের? ব্যাকরণিক শব্দ শ্রেণী থেকে তোমাদের প্রশ্ন থাকবে। যারা শেয়ার করেছে 40টা শেয়ার, তারা পিডিএফ পেয়ে যাবা, সমস্যা নাই। যারা পরবর্তীতে ক্লাস দেখবা আমার আইডিতে নক দিলে পেয়ে যাবা। পথের রাজা কোন সমাসের ব্যাস বাক্য? তাহলে দেখো পূর্বপদ থেকে যদি র বা এর বিভক্তি লোপ পায় তখন সেটা হবে ষষ্ঠী তৎপুরুষ। তাহলে দেখো পথের রাজা, এটা হবে তৎপুরুষ সমাস হবে, তৎপুরুষ। নীল আকাশ, দেখো যদি দোষ গুণ অবস্থা, বিশেষ্য বিশেষণ এবং সর্বনাম, দেখো বিশেষ্য সর্বনাম এবং ক্রিয়া যে দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাপ বোঝায় তখন তাকে অ্যাডজেক্টিভ বা বিশেষণ বলা হয়। তাহলে দেখো নীল আকাশ, আকাশটা কেমন? তাহলে এটা কি হবে বলতো? যেটা দ্বারা রংকে নির্দেশ করে। নীল আকাশ হতে পারে, তারপর হতে পারে সবুজ মাঠ, নীল আকাশ সবুজ মাঠ, তারপর হতে পারে কালো মেঘ, কালো মেঘ, তারপর হতে পারে লাল ফিতা, লাল ফিতা হতে পারে। এরপর হতে পারে দেখো তোমার লাল গোলাপ, লাল গোলাপ। প্রশ্নটা এমন আসবে
যে নীল আকাশ, এখানে নীল এটা কোন ধরনের বিশেষণ, কি হবে? রূপবাচক বিশেষণ। কেন রূপবাচক হবে জানো? কারণ যেটা দ্বারা রং নির্দেশ করে, রং, সেগুলো হবে রূপবাচক, বা এর আরেকটা নাম হতে পারে বর্ণবাচক বিশেষণ। রূপ বা কি হবে? বর্ণবাচক বিশেষণ হবে। এই যে 87 জন আছো, তোমাদের আজকের ক্লাসে যে প্রশ্নগুলো রেখেছি এখান থেকে হুবহু 8 থেকে 10টা প্রশ্ন হুবহু কমন পাবে, ব্যাখ্যা থেকে আরো। এবং পিডিএফ পেতে হলে অবশ্যই ক্লাসটি শেয়ার করে আমার আইডিতে নক করতে পারো, বা হচ্ছে আমাদের যে পেজে ক্লাস হচ্ছে সেখানে জানাতে পারো, পেয়ে যাবে। আজ বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার খেলা, এই বাক্যটিতে কোন ধরনের অনুসর্গের ব্যবহার করা হয়েছে? উপসর্গ তো আমরা আগেই পড়ে এসেছি ব্যাখ্যা সহকারে। অনুসর্গ দেখো এখানে অনুসর্গ কোনগুলো? আগে, পরে, পিছনে, মাঝে, মধ্যে, সম্মুখে, বিনা, বদলে, অভিমুখে। তারপরে বই, প্রশ্নটা এমনও আসতে পারে তুমি বই আমি বাঁচবো না, তাহলে বই এখানে কি বলতো? অনুসর্গ, এবং এর অর্থ হচ্ছে কি? ছাড়া। তোমার জন্য সন্ধ্যা অবধি ফার্ম গেটে অবস্থান করব, তাহলে অবধি বা পর্যন্ত, এটা কি হবে বলতো? অনুসর্গ। আজ বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার খেলা, এখানে বনাম হচ্ছে ফার্সি, অনুসর্গ। প্রশ্নটা এমনও আসতে পারে আজ রাতে ভাতের বদলে রুটি খাবো, তাহলে বদল এখানে কি বলতো? অনুসর্গ। কোনটি গুণবাচক বিশেষ্য? তোমাদের ব্যাকরণিক শব্দ শ্রেণী যেখানে আছে ওইখান থেকে কিন্তু এই প্রশ্নগুলো আসতে পারে। তাহলে দেখো তারুণ্য, এটা দেখো গুণবাচক, তারুণ্য আছে। তারপরে দেখো এখানে সৌরভ আছে, যৌবন আছে, সুখ আছে, দুঃখ আছে, এগুলো তোমার হচ্ছে তারুণ্য, এটা গুণবাচক হবে। আর ভাববাচক বিশেষ্য কোনগুলো? দেখো যেগুলো দ্বারা কাজের ধরন বা ভাবকে নির্দেশ করে, যেগুলো দ্বারা কাজের ধরন বা ভাবকে নির্দেশ করে সেগুলো হবে ভাববাচক বিশেষ্য। যেমন শোয়ার কাজকে শয়ন বলা হয়, দেখার কাজকে দর্শন বলা হয়, খাওয়ার কাজকে ভোজন বলা হয়, যাওয়ার কাজকে গমন বলা হয়, পঠন, এগুলো হবে তোমার ভাববাচক বিশেষ্য হবে। কি হবে? ভাববাচক বিশেষ্য। তারপর কোনটি সমষ্টি বিশেষ্যের উদাহরণ? যেমন জনতা। তারপর আছে দেখো এই যে যেগুলো কালেকটিভ নাউন, সেগুলো কি হবে বলতো? এই যে মিছিল আছে, সমিতি আছে, জনতা আছে, এগুলো তোমার সব হচ্ছে সমষ্টি বিশেষ্যের উদাহরণ। গঠন অনুসারে বাক্য তোমার 3 প্রকার, এখান থেকে আসবে 3টা আমার খুব কমন পেয়ে যাবা। একটা হচ্ছে সরল বাক্য, একটা হচ্ছে জটিল বা মিশ্র, আরেকটি আছে তোমার যৌগিক বাক্য, যৌগিক, যেটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে দেখো এখানে কোনটি যৌগিক বাক্যের দৃষ্টান্ত? সরল বাক্যের মধ্যে তোমার কোনো সাপেক্ষ সর্বনামও থাকবে না, যোজক বা অব্যয় থাকবে না। এখানে দেখো বাক্যটি সমাপ্ত বোঝাবে, তোমার একটা সমাপিকা ক্রিয়া থাকবে এবং একটা কর্তা থাকবে। আরো অনেক উদাহরণ রেখেছি আমি। তাহলে এখানে দেখো সুশিক্ষিত লোক মাত্র স্বশিক্ষিত, এখানে এটা সরল বাক্য হবে। যতই করিবে দান ততই বেড়ে যাবে, এই যে সাপেক্ষ সর্বনাম, যে সে যারা তারা যখন তখন যদিও তবুও, এটা সাপেক্ষ ভাব বোঝাচ্ছে, একটা আর একটার উপর নির্ভরশীল, এটা জটিল বাক্য হবে। খাঁটি সোনার চাইতে খাঁটি, এটাও তোমার কিন্তু জটিলের মধ্যে যাবে। কিন্তু এই যে মাহির বই পড়েছে আর জয় লিখছে, এখানে দেখো একটা কমা আছে এবং আরও আছে। যে বাক্যের মধ্যে যোজক বা অব্যয়, যে এবং, আর, কিন্তু, সুতরাং, নতুবা, নচেত, বরং, বা অনেক সময় বিরাম চিহ্ন থাকবে, এই বিরাম চিহ্ন যোজকের মতো কাজ করে, এগুলো কি হবে? যৌগিক বাক্য হবে। কি হবে? যৌগিক বাক্য হবে। আশা করি বুঝতে পেরেছো। পরের প্রশ্নটি, বাক্যে, এটা তোমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে, এবং তোমাদের যদি সার্থক বাক্যের গুণ এসে থাকে তাহলে এই প্রশ্নটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। যেমন বলা হয়েছে এক বাক্যে এক পদের পর অন্য পদ শোনার ইচ্ছাকে কি বলে? আকাঙ্ক্ষা, এবং আকাঙ্ক্ষা বানানটা গুরুত্বপূর্ণ। আর আসলে কি সুবিন্যস্ত থাকবে, বাক্যে যে পদগুলো সেটা সুবিন্যস্ত থাকবে, আসক্তি হবে না। আর যোগ্যতা কি? যোগ্যতা হচ্ছে তোমার পদগুলো মিলবন্ধন থাকবে। যেমন হাতি আকাশে ওড়ে, পাখিরা দল বেঁধে ঘাস খায়, চাঁদে বসে মা শিশুকে ছাদ দেখাচ্ছেন, এগুলো যোগ্যতার অভাব। কিসের অভাব? যোগ্যতার অভাব। বড়শি দিয়ে নারকেল পারো, এই বাক্যে যোগ্যতার অভাব আছে। পরেরটা দেখো, যারা পরিশ্রম করে তারা জীবনে সফল হয়। গঠন বৈশিষ্ট্য অনুযায়ী বাক্যটি কেমন হবে? যারা আছে তারা, সাপেক্ষ একটা ভাব বোঝাচ্ছে, এটা কি হবে? জটিল বাক্য হবে। কি হবে? জটিল বাক্য। এরপর দুর্জন লোক পরিত্যাজ্য, এটি কোন ধরনের বাক্য? দেখো এই বাক্যের মধ্যে কোনো সাপেক্ষ সর্বনাম, যোজক, অব্যয় কিছু নাই, বিরামচিহ্ন নাই, এটা কি হবে বলতো? সরল বাক্য হবে। কারণ বাক্যটা শেষ হয়েছে, সমাপিকা ক্রিয়া আছে, এবং দুর্জন লোক একজন, কিন্তু একটা কর্তাও কিন্তু এখানে আছে। বানান থেকে তোমাদের আমাদের পেজে পোস্ট করা হবে, অতি দ্রুত সাজেশন পোস্ট করা হবে। তারপরে এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ বানান রেখেছি, যেমন কোন বানানটি শুদ্ধ, নিশিথিনী, মনে রাখবা
রস্যিকার দীর্ঘিকার রস্যিকার আর দীর্ঘিকার নিশিতিনি হবে। তবে পিপিলিকা বানানটা গুরুত্বপূর্ণ, পিপিলিকা, এবং গুরুত্বপূর্ণ তোমাদের 20 থেকে 30টা বানান সকল বোর্ডের জন্য সেটা দেওয়া হবে, অতি দ্রুত দেওয়া হবে। শুদ্ধ বানান কোনটি? আকাঙ্ক্ষা, ও এবং কি হবে? ক্ষীয় হবে। অনেকে এটা দেবে, এটা কিন্তু ভুল। কোন বানানটি শুদ্ধ? এখানে দেখো শুশ্রূষা হবে, সেবা যত্ন, এটা হবে গ হবে। সমীচীন বানানে উদিসি বানানে দীর্ঘিকার হবে, সমীচীন বানান উদিসি, এখানে দীর্ঘিকার হবে। অধ্যাপক শব্দের অ এর উচ্চারণটা এখানে সংবৃত হবে, এবং দেখো প্রশ্নটা আসে অ এর পরে যদি কোনো কার থাকে, ফলা থাকে, অ এর উচ্চারণটা ও হয়ে যাবে। তাহলে দেখো অধ্যাপকের উচ্চারণটা কি হবে? ওধ। উচ্চারণ থেকে তোমাদের 5টা মার্ক কিন্তু থাকবে, এবং তোমরা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাতে এখান থেকে 1টা বা 2টা পাবে। ওধ ধা পোক, কি হবে? ওধ ধা পোক। যেখানে থামে এবং কোনো কার থাকে না সেখানে হর্ষ চিহ্ন হবে। আর এখানে দেখো সংবৃত। দেশপ্রেমের সঠিক উচ্চারণ কি? দেশপ্রেম, দেখো যার সঙ্গে রোয়া ফলা থাকে সেই বর্ণটি দ্বিত্ব হয়। কার সঙ্গে আছে? পয়ের সঙ্গে, প হবে দ্বিত্ব। তাহলে কি হবে এখানে বলো তো? দেশপ। যে এখানে থেমেছে এই জন্য হর্ষণার বাকি হবে কি? প্রেম হবে, দেশপ্রেম, এটি হবে তোমার উচ্চারণ। তারপরে দেখো এখানে আছে আহ্বান আছে। আগেই বলেছি হয়ের স্থলে কি হবে? ও বা রস্যু যে কোনো একটা হবে, বয়ের স্থলে কি হবে? ভ হবে। তাহলে সঠিক উত্তর এখানে কি হবে বলতো? এই যে আহ্বান হবে, কি হবে? আহ্বান। আর এখানে হবে কি? দেশপ্রেম, এই যে ঘ হবে। যে শব্দটিতে ব ফলার উচ্চারণ বহাল রয়েছে, ব ফলা যদি শুরুতে থাকে আর শেষে থাকে তার উচ্চারণ হয় না। ব ফলা আর ম ফলার ক্ষেত্রে কিন্তু মাঝে থাকলে তার উচ্চারণ হবে। দেখো ব ফলা এখানে মাঝে আছে, তার উচ্চারণটা হবে কি? উদ। তারপর হবে কি? বেগ, উদ্বেগ, এটি হবে উচ্চারণ। বিস্ময়, উচ্চারণটা বিস্ময় হবে না। ব ফলা, এই যে ম ফলা থাকলে তার উচ্চারণটা হয় না, এখানে ওকে বিস্ময় হবে। তাহলে উচ্চারণটা এখানে দেখো যদি ছয়ের মতো উচ্চারিত হয় সেক্ষেত্রে দন্তস্ব বহাল থাকবে, অন্যথায় তোমার তালবস্য হবে উচ্চারণের ক্ষেত্রে। যদি বলা হয় স্মৃতি, স্মৃতিসৌধ, এর উচ্চারণটা কি হবে? তাহলে দেখো এখানে ছয়ের মতো উচ্চারণ হচ্ছে, এই জন্য এখানে দন্তস্ব বহাল থাকবে, শ্রী, তারপরে তি, আর ম ফলা থাকলে সেখানে চন্দ্রবিন্দু হয়। বিস্ময় এখানে কি হবে? বিস্ময় না, এখানে কি হবে? বিস্ময়। এই যে বিষ এখানে থেমেছে এবং কোনো কারণে এই জন্য হর্ষণ আর ম ফলার জন্য চন্দ্রবিন্দু আর অন্তস্থ হবে, বিস্ময়, এটি হবে সঠিক উত্তর। ঐতিহ্য, মনে রাখবে দুইটি হচ্ছে যৌগিক স্বর আছে, একটা আছে ওই, এটাকে ভাঙলে আমরা পাই ও আর রস্বই পাই, আর ও যদি এটাকে আমরা ভাঙলে পাই ও আর রস্য পাই। তাহলে ঐতিহ্য এখানে কি আছে? দেখো ওই আছে, তাহলে এটাকে ভাঙলে আমরা পাবো ও আর রস্বই পাবো, আর তয় রস্যি সেটা তো থেকে যাবে। উচ্চারণের ক্ষেত্রে হয় যা ফলা যদি থাকে আগে বর্গীয় জ হয়, তারপর ঝ হবে। তাহলে এখানে কি হবে বলতো? ওই তিজ, তারপর হবে ঝ, এটি হবে তোমার সঠিক উচ্চারণ। তোমাদের বাংলা প্রথম আর দ্বিতীয় পত্রে যাদের এই যে পিডিএফটা লাগবে আমাদের পেজে নক করলে কি পাবে, বা হচ্ছে আমার আইডি তো আমি দিয়েছি, সেখানে হচ্ছে পেয়ে যাবে। এই যে এই নাম্বারটা 01678343471, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিলে তোমরা আজকের ক্লাসের পিডিএফ পেয়ে যাবে, এবং তোমাদের আশা করি পরীক্ষা অনেক ভালো হবে। এরপর হচ্ছে তোমরা বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রের সাজেশন আমাদের পেজে পোস্ট করে দিব। আর এই যে বাংলা বিচিত্রা বই এবং আমাদের যে নতুন সংস্করণের বই অতি দ্রুত বাজারে আসবে, তোমরা সংগ্রহ করে নিবে। আজকের ক্লাসটি এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো এক ক্লাসে। ভালো থাকো, সুস্থ থাকো।